বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের রচনা হিমু মামা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌমিতা সোম, কৌশিক পাত্র, সুদীপ রঞ্জন সাহা, অনিমেষ দে, মৌমিতা নন্দী, সুব্রত চক্রবর্তী, তৃণা বসাক ও সোহম ভদ্র। গল্পের সূত্রধর অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। আজ শুনুন হুমায়ুন আহমেদের রচনা হিমু মামা। টগরদের বাড়িতে আজ সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড হবে। একজনকে ছ্যাঁচা দেওয়া হবে। সেই একজন ভয়ঙ্কর একটা অপরাধ করেছে। এমন ভয়ঙ্কর অপরাধ যে বাড়ির সবার মুখ গম্ভীর। ছ্যাঁচা দেওয়ার আয়োজন সকাল থেকেই চলছে। আনুষ্ঠানিক শাস্তি তো আয়োজন লাগে। ছ্যাঁচা দেবেন টগরের বড় চাচা চৌধুরী আজমল হোসেন। তিনি এ বাড়ির প্রধান বিচারক। টগরদের বাড়ির যে কোনো অন্যায়ের বিচার তিনি করে থাকেন। তার কথার ওপরে কথা বলার সাহস কারোরই নেই। শুধু একজনের আছে, তিনি টগরের দাদিয়া। তবে তার খুব শরীর খারাপ বলে তিনি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন, কারো সঙ্গেই কথা বলেন না। কেউ তার ঘরে ঢুকলে তিনি কড়া গলায় বলেন, এ সাই কি? এই সাগলা কি সাই? এ আমার ঘরে ঢুকতে কি জন্য? আমার ঘরে কি সোনার খনি আছে? আজ যাকে ছ্যাঁচা দেওয়া হবে সে টগরের ছোট মামা। তার নাম শুভ্র। খুবই ভালো ছাত্র। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ফার্স্ট বা সেকেন্ড কিছু একটা হবে অবশ্যই। সে এসএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিল। সব পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। চোখ টেরা এক ছেলে ভ্যাবলার মতো তাকিয়ে আছে, এরকম ছবি। শুভ্র টেরা না, তবে ছবি তোলার সময় সে কিছু একটা করে দুটো চোখের মণি একসঙ্গে নিয়ে আসে। ছবি ডেভেলপ করলে দেখা যায় সে টেরা। শুভ্র যে পরীক্ষা দিলেই ফার্স্ট বা সেকেন্ড হয়, এই প্রতিভায় টগর মুগ্ধ না। সে মুগ্ধ ছোট মামার টেরা হবার ক্ষমতা দেখে। যে ভয়ঙ্কর অপরাধের কারণে শুভ্রকে আজ সন্ধ্যায় শাস্তি দেয়া হবে তা হল, গত বুধবার সকাল 11টায় হলুদ পাঞ্জাবি পরে সে হিমু হয়ে গেছে। টগরকে ডেকে বলেছে, এখন থেকে আমাকে আর ছোট মামা বলে ডাকবি না, হিমু মামা ডাকবি, বুঝলি? হিমু হওয়া ব্যাপারটা ঠিক কি টগর জানে না। এইটুকু শুধু জানে, যারা হিমু হয় তাদের খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়, কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরতে হয় এবং বেশিরভাগ সময় জ্ঞানী জ্ঞানী কথা বলতে হয়। কেউ কিছু জিজ্ঞেস করলে মিষ্টি করে হাসতে হয়। হিমু হওয়া এমন কোনো বড় অপরাধ বলে টগরের মনে হচ্ছে না। তবে বড়দের কাছে নিশ্চয়ই বিশাল অপরাধ। তা না হলে এমন আয়োজন করে বিচার সভা বসবে না। বড় চাচা নিজে এসে বলে গেছেন, শুভ্র, তুমি আজ ঘর থেকে বের হবে না। সন্ধ্যার পর তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা এখনই বলুন না। না না, কথা সবার সামনে হবে। সবাইকে সন্ধ্যার পর থাকতে বলেছি। আমি কি কোনো অন্যায় করেছি? দেখো, ন্যায় করেছো নাকি অন্যায় করেছো সে বিবেচনাও তখন হবে। ন্যায় অন্যায় একটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যা ন্যায়, অন্যের কাছে হয়তো তাই অন্যায়। ঠিক আছে, সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি যেখানে বসে আছি সেখানেই বসে থাকবো, নড়াচড়া করব না। সন্ধ্যা হবার পরে আমাকে ডেকে নেবেন। না না, তোমাকে এখানে বসে থাকতে হবে না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, শুধু সন্ধ্যাবেলা আমার ঘরে চলে আসবে। তোমার যা বলার তখন শুনবো। শুভ্র বসে আছে তার ঘরের বেতের চেয়ারে। তার বসার ভঙ্গির মধ্যে মূর্তি মূর্তি ভাব। টগর জানে তার ছোট মামা এই যে বসে আছে, সন্ধ্যা পর্যন্ত বসেই থাকবে। হিমুরা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকার কাজ খুব ভালো পারে। এটা তাদের পারতে হয়। টগর ছোট মামার সামনে গিয়ে দাঁড়াল। মামাকে সে অত্যন্ত পছন্দ করে বলেই তার খুব খারাপ লাগছে।
কেউ হিমু হলেই তার জন্য বিচার সভা বসাতে হবে? হিমু হওয়া কি খারাপ? হিমুরা তো কিছু করে না, শুধু হলুদ পাঞ্জাবি পরে ঘোরে। শুভ্র বলল, কিরে, কিছু বলবি? চা খাবে মামা? তবে বুয়াকে বলে তোমার জন্য 1 কাপ চা নিয়ে আসি, একটু কড়া করে চিনি বেশি দিয়ে। না না, ওসব চা ফা লাগবে না। হিমুদের এত আয়েশ করে চা খাবার নিয়ম নেই। কেন, হিমুরা বুঝি চা খায় না? খায় তো, তবে রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদের সাথে খায়, আর অ্যারেস্ট হলে থানায় গিয়ে কনস্টেবলের সাথে খায়। হিমুরা অ্যারেস্ট হয়? বলিস কি, অ্যারেস্ট হবে না? হিমুদের জীবনের একটা অংশই কাটে হচ্ছে জেল হাজতে। ওই পুলিশের গুঁতো, বুটজুতোর লাথি, ওসব ওদের নিত্যসঙ্গী। কোনো অপমানই হিমুদের গায়ে লাগে না। এখন কি তোমার ভয় করছে মামা? ভয়? না, ভয় লাগবে কেন? না, এই ধরো, এই যে আজ সন্ধ্যায় তোমার বিচার হবে, এই জন্য তোমার ভয় করছে না? তোমাকে হয়তো এ বাড়ি থেকে বের করে দেবে। দূর, দিগ্গে বের করে। সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। শোন, হিমুরা না পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না। হিমুদের প্রথম যে জিনিসটা জয় করতে হয় তার নামই হলো ভয়। তুমি ভয় জয় করেছো? না, এখনো সব ভয় জয় করতে পারিনি। এই যেমন ধর, এই উড়ন্ত তেলাপোকা এখনো ভয় পাই, অন্ধকার ঘরে ঘুমোতে পারি না, বাতি জ্বালিয়ে রাখতে হয়। তো এই দুটো ভয় ছাড়া বাকি সব ভয় মোটামুটি কিন্তু জয় করে ফেলেছি। কিন্তু এই তুই এখন যা তো আমার সামনে থেকে। যাবো কেন? যাবি কারণ তোর সাথে আর কথা বলতে আমার ভালো লাগছে না এখন। অকারণে কথা বলাটা আবার হিমুদের জন্য নিষিদ্ধ। যা যা, সামনে থেকে যা তো। এই শোন শোন, দাঁড়া, এই 1 কাপ চা এনে দিতে পারিস? তোর কাছ থেকে চায়ের কথা শোনার পর থেকেই না কেমন একটু চা চা করছে মনটা। হিমুদের উচিত কিন্তু খাদ্য বিষয়ক সমস্ত লোভ জয় করা, কিন্তু এখনো না পেরে উঠছি না। আচ্ছা ছোট মামা, এই যে তুমি এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তোমার খারাপ লাগছে না? ওইসব খারাপ লাগা টাকার ব্যাপারটাই হিমুদের মধ্যে নেই। কোনো কিছুতেই তাদের খারাপ লাগে না। প্রচণ্ড শীতে তারা খালি গায়ে বরফের চাঙের উপর শুয়ে থাকতে পারে, আবার কম্বল গায়ে দিয়ে চৈত্রের রোদে হাঁটাহাঁটি করতে পারে। ওসব ঠান্ডা গরম হিমুদের কাছে কোনো ব্যাপার না। হিমুরা শারীরিক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। মামা বলো না, মামা আমাকে কবে হিমু বানাবে বলো না। আরে থাক তো, তোর এখনো অনেক সময় লাগবে। এই সামান্য টেরা হওয়াই শিখতে পারলি না, হিমু হবি কিভাবে? যা তো যা, চা নিয়ে আয়। টগর রান্নাঘরের দিকে গেল। টগরের মা সুলতানা মুরগির মাংস নিয়ে কি যেন করছেন। দুজন কাজের বুয়া তাকে সাহায্য করছে। সুলতানাকে খুবই হাসি খুশি দেখাচ্ছে, নিশ্চয়ই নতুন ধরনের কিছু রান্না করছেন। নতুন ধরনের রান্নাবান্না করার সময় তাকে খুবই হাসি খুশি দেখায়। তার জীবনের শখ, তিনি একটা রেস্টুরেন্ট দেবেন। রেস্টুরেন্টের নাম উনুন। সেই রেস্টুরেন্টে স্পেশাল আইটেম ছাড়া অন্য কোনো আইটেম থাকবে না। সুলতানা স্পেশাল আইটেম রান্না করতে খুব পছন্দ করেন। প্রায় তিনি স্পেশাল কিছু না কিছু বানাচ্ছেন। বেশিরভাগ সময়ই জিনিসটা হয় অদ্ভুত এবং খেতে বিস্বাদ। টগরের বাবা চৌধুরী আলতাফ হোসেন এমনিতে খুব হাসি খুশি মানুষ, একেবারেই রাগেন না। শুধু সুলতানা নতুন কিছু রান্না করেছেন শুনলে চট করে রেগে যান। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যা হয় নতুন রান্না নিয়ে। যেমন টগরের বাবা কোনো একটা খাবার মুখে দিয়ে গম্ভীর গলায় বললেন, এটা কি? এই বস্তুটার নাম কি? এটা ডেজার্ট, অ্যাপেল দিয়ে বানানো ডেজার্ট। আমেরিকানরা বলে অ্যাপেল টার্ট। ডেজার্ট? ডেজার্ট তাহলে ঝাল কেন? আহা, সামান্য গোলমরিচ দিয়েছি তো, এই জন্য বোধহয় একটু ঝাল হয়ে গেছে। এরকম রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছ কেন? খেতে ইচ্ছা না হলে খেও না। মিষ্টি জাতীয় একটা খাবার রান্না করেছো, এর মধ্যে ঝাল কেন? ঝাল দিয়ে বুঝি কেউ মিষ্টি রান্না করে? আর চিৎকার করছো কেন? বললাম তো খেতে ইচ্ছা না হলে খাবে না। তোমাকে তো আমি সাদাসাদি করছি না। ঝাল রসগোল্লা, মিষ্টি গরুর মাংসের কালিয়া, এসব বন্ধ করে নর্মাল কোনো রান্না রাঁধতে পারো না তুমি? সাধারণ ভাত, মাছ, আলু ভর্তা, ডাল। ও সাধারণ খাবার, তা তো রোজই হচ্ছে। দু একটা স্পেশাল রান্না হবে না? না, হবে না। আবার যদি স্পেশাল কিছু রান্না করো, আমি একেবারে বাড়ি ছেড়ে চলে যাব। একেবারে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, চলে যেতে হবে।
বনে জঙ্গলে থাকবো, ঘাস পাতা লতা খেয়ে থাকবো, তোমার ওই টাট ফাট খেতে পারবো না। রান্নাঘরে মায়ের আনন্দিত মুখ দেখে টগরের মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে এত বড় বিচার সভা বসবে, অথচ কারোর কোনো মাথা ব্যথাই নেই। মা কেমন হাসাহাসি করতে করতে মুরগির মাংস ছানাছানি করছেন, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু বানাচ্ছেন। সুলতানা টগরের দিকে তাকিয়ে বললেন, এই রান্নাঘরে এত ঘুরঘুর করিস না তো। ছেলেপুলেকে রান্নাঘরে ঘুরঘুর করতে দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে। ঘণ্টাখানেক পরে আয়, মুরগির মাংসের মিষ্টি কাবাব খাইয়ে দেব, নতুন রেসিপি। কাশ্মীরে এইভাবে মুরগির মাংস রান্না হয়, বুঝলি? না, আমি এসব মিষ্টি কাবাব খাবো না। খাবো না? খাবি না কেন? অবশ্যই খাবি। রসমালাই দেখলে হামলে পড়ো, আর মুরগির মিষ্টি কাবাব খেতে পারবি না কেন? বাবার স্বভাব পুরোটা পেয়েছিস। সামনে থেকে যা, ঘুরঘুর করিস না তো। আমি ঘুরঘুর করছি না, একটা কাজে এসেছি। কাজ? কি কাজ? ও মা, বলছি ছোট মামা চা খাবে, দাও না এক কাপ চা এই, বানিয়ে। ওই ফাজিলটার নাম একদম মুখে আনবি না। ওকে চা খাওয়াতে হবে না, ওর হিমুগিরি আগে বের হোক, তারপর চা। গায়ে থেকে হলুদ পাঞ্জাবি খুলে কান ধরে 10 বার উঠবোস করবে, তারপর ফরমাইশ দিবে। হিমু হওয়া তো দোষের কিছু নয়। দোষ গুণ তা নিয়ে আমি তোর সঙ্গে তর্ক করতে যাব না। 2 আঙুলের ছেলে আমার সঙ্গে তর্ক করতে এসছে। যা সামনে থেকে। এমন করছো কেন মা? দাও না, দাও না এক কাপ চা বানিয়ে, একটু চিনি দুধ বেশি দিয়ে দাও না। এই, সামনে থেকে যাবি নাকি মুরগি মাখা হাতে এক থাবর খাবি? টগর রান্নাঘরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। ছোট মামা বেচারা চায়ের জন্য অপেক্ষা করছে, অথচ তাকে সে চা দিতে পারছে না। খুবই খারাপ ব্যাপার। টগর দ্রুত চিন্তা করছে কোনো একটা বুদ্ধি বের করা যায় কিনা। তার মাথায় কোনো বুদ্ধিই আসছে না। যখন কোনো বুদ্ধির দরকার হয় না, তখন মাথায় নানা রকম বুদ্ধি আসে, আর যখন প্রয়োজন হয় তখন কোনো বুদ্ধিই আসে না। টগর ছোট মামার ঘরে চলে এলো। মামা ঠিক আগের ভঙ্গিতেই বসে আছে, তবে চোখ বন্ধ। সে চোখ না খুলেই বলল, আমার চা কই? টগর এই প্রশ্নের জবাব না দিয়ে আবারও ঘর থেকে বের হয়ে গেল। তার কাছে মনে হলো সন্ধে না হওয়া পর্যন্ত সে এই কাজই করবে। একবার নিজের ঘরে ঢুকবে, ছোট মামা বলবে চা কই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে, আবার ঢুকবে, আবার বের হবে, আসা যাওয়া চলতেই থাকবে। ছোট মামার ঘর থেকে বের হয়ে একসময় কি মনে করে টগর দাদিয়ার ঘরের দরজার সামনে দাঁড়ালো। টগরের দাদিয়া তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, এ সায় কি? এই ছাগলা কি চায়? আমার ঘরে ঢুকছে কি জন্য? আমার ঘরে কি সোনার খনি আছে? দাদিয়া, আমি টগর। আমি তোমার ঘরে এমনি এমনি ঢুকিনি, দরজার বাইরে খালি দাঁড়িয়ে আছি। তুই আমার দরজার সামনে দিয়া একবার যাস, একবার আসোস। তুই তাঁতে মাকু হইছস? তোর ঘটনা কি? কোনো ঘটনা নাই। কেউ তোরে বকা দিছে? তুই কি আমারে নালিশ করতে চাস? না। বকা দিলে আমারে তার নাম ক, আমি ব্যবস্থা নিব। আমি যতদিন বাচ্চা আছি, ছোট পুলা পানের উপর বকা চলবো না। কে তোরে বকছে? তোর মা? ডাক দেখি তারে। না, মা বকে নাই। তাইলে বকছে কে? তোর বড় চাচা? হে মাথা শিলা বান্দর হইয়া বকা মাস্টার সাজছে, যারে তারে হামকিং ধামকিং ডাক্তারে। না দাদিয়া, আমাকে কেউ বকেনি। না বকলে আমার সামনে থাইক্কা যা, ত্যাগ তো করিস না। টগর দাদিয়ার ঘরের সামনে থেকে চলে এলো, আর তখনই তার ভেতর থেকে দুঃখ দুঃখ ভাবটা পুরোপুরি চলে গেল। কারণ তার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিভাবে ছোট মামার জন্য 1 কাপ চা জোগাড় করা যায় সেই বুদ্ধি। দাদিয়ার সঙ্গে কথা না বললে মাথায় এই বুদ্ধি আসতই না। ভাগ্যিস সে কথা বলেছিল। টগর রান্নাঘরে মায়ের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, মা, চুলা কি বন্ধ? এই, চুলা বন্ধ না খোলা এ নিয়ে তোর কি দরকার? শুধু শুধু বিরক্ত করা। শুধু শুধু বিরক্ত করছি না, দাদিয়া 1 কাপ চা খেতে যাচ্ছেন। কি বলিস? কি ওনার কি শরীর ঠিক হয়েছে নাকি? শরীর ঠিক হয়েছে কিনা তা আমি বলতে পারবো না। ওই দাদিয়ার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, দাদিয়া বলল, টগর, এক্ষুনি তোর মাকে গিয়ে বল আমাকে কড়া করে 1 কাপ চা করে দিতে, আর হ্যাঁ, চিনিও বেশি দিতে বলেছেন। আচ্ছা, চিনি বেশি কি জন্যে? ওনার ডায়াবেটিস, উনি তো চায়ে চিনিই খান না। এই দেখো, আমাকে যেটা বললেন আমি তোমার সেটা বললাম। হয়তো অসুখ সেরে ওঠার পর দাদিয়া চিনি খেতে ইচ্ছে করছে, আর তুমি এক্ষুনি আমায় 1 কাপ চা বানিয়ে দাও আর আমার হাতেই দেবে। দাদিয়া
আমাকেই চা নিয়ে যেতে বলেছে। অন্য কেউ নিয়ে গেলে চলবে না, উনি রাগ করবেন। এই ধাত, যা তো। রাগ করবেন কেন? রাগ করবেন কারণ অসুখ থেকে ওঠার পর তার বড়দের কারোর মুখ দেখতে ইচ্ছে করছে না, শুধু ছোটদের মুখ দেখতে ইচ্ছে করছে। আর ওই বড়দের মুখ দেখলেই তার রাগ করছে খালি। ও, এই ব্যাপার। দাঁড়া, চা নিয়ে যা। টগর জানে তার নামে দুটো পাপ লেখা হয়ে গেছে। মিথ্যে কথা বললে এমনিতেই পাপ হয়, সেই মিথ্যে মায়ের সঙ্গে বললে পাপ ডবল হয়ে যায়। তবে এই পাপ কাটানোর বুদ্ধি টগরের আছে। এখন কোনো একটা ভালো কাজ করতে হবে, পাপ এবং পুণ্যতে যেন কাটাকাটি হয়ে যায়। ভালো কাজ কি করবে তা সে ঠিক করে ফেলেছে। তার বড় বোন নীলুর টেবিল থেকে তার অঙ্ক বইটা চুরি করে কোথাও লুকিয়ে রাখবে। আগামীকাল নীলুর অঙ্ক পরীক্ষা। বই খুঁজে না পেয়ে সে অস্থির হয়ে পড়বে, একসময় কান্নাকাটি শুরু করবে। তখন সে বইটা বের করে নীলুকে দেবে। এটা একটা ভালো কাজ। এই ভালো কাজে আর আগের মন্দ কাজে কাটাকাটি হয়ে যাবে। -1 + 1 = 0। শুভ্র চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, টগর, চাটা কিন্তু ভালোই হয়েছে। এই বাসার চা তো কখনো ভালো হয় না। আশ্চর্যজনকভাবে এটা ভালোই হয়েছে। থ্যাংক ইউ। ছোট মামা, তোমাকে আজ কি শাস্তি দেবে তুমি জানো? না। আমার মনে হচ্ছে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। না, তা দেবে না। তবে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব। কেন? কারণ হিমুরা বেশি দিন এক বাড়িতে থাকতে পারে না। তাদের পথে পথে বেশি বেশি ঘুরতে হয়। জ্যোৎস্না হলে বনে জঙ্গলে গিয়ে জ্যোৎস্না দেখতে হয়, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে হয়। তাতে কি লাভ? গাধার মতো কথা বলিস না তো টগর। মানুষে জন্মেছিস, মানুষের মতো কথা বলবি। এই হিমুরা কি লাভ লোকসান হিসেব করে চলে? ওরা কি বিজনেসম্যান নাকি যে ব্রিফকেস হাতে নিয়ে ঘুরবে? কারোর সঙ্গে দেখা হলে এই হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে তেল তেলে মুখে হাসবে? যা 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 তো, আরেক কাপ চা নিয়ে আয় তো। এবারটাও যেন আগের মতো হয়। মানে আর চা না খেলে হয় না? বেশি চা তো খাওয়া ভালো না। ও শোন, তোকে না জ্ঞানীর মতো এত কথা বলতে হবে না। তোকে চা নিয়ে আসতে বলেছি, নিয়ে আয়। চা খেতে খেতে একটা রহস্য উদ্ধারের চেষ্টা করব। কি রহস্য? রহস্যটা, আমি যে হিমু হয়ে গেছি এটা তোর বড় চাচা কিভাবে জানলো? এই বাড়িতে ওনার অনেক স্পাই আছে। বাড়ি একেবারে কিচকিচ করছে স্পাইয়ে। তাই তো দেখছি। তা তুই দাঁড়িয়ে আছিস কেন রে? জানা, চাটা নিয়ে আয়। টগর অনাগ্রহের সঙ্গে রান্নাঘরের দিকে রওনা হলো। তার কেন জানি মনে হচ্ছে দ্বিতীয়বার চা চাইতে গেলেই সব ধরা পড়ে যাবে। টগরের বুক টিপ টিপ করছে। এর মধ্যে নীলু আবার অতিরিক্ত রকমের হইচই শুরু করেছে। আমার অঙ্ক বই, আমার অঙ্ক বই, বাড়ি মাথায় তোলার মতো চিৎকার। টগরের খুবই বিরক্তি লাগছে। গলা ফাটিয়ে চিৎকার করলে কি বই পাওয়া যাবে? যখন সময় হবে বই আপনা আপনি চলে আসবে। নীলুর চিৎকার শুনে বড় চাচা বের হয়ে এসেছেন। তিনি নীলুকে তার ঘরে ডেকে পাঠিয়েছেন। লক্ষণ ভালো মনে হচ্ছে না। বড় চাচার যে বুদ্ধি, তিনি নীলুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেই বুঝে ফেলবেন অঙ্ক বই পাওয়া যাচ্ছে না কেন। কাজেই এখন যেটা করতে হবে তা হলো অঙ্ক বইটা এনে আগের জায়গায় রেখে দিতে হবে। বেশি দেরি করা যাবে না। টগর তাই করল। যেখানকার বই সেখানে। টগর অঙ্ক বই নীলুর পড়ার টেবিলে রেখে বড় চাচার ঘরের দিকে রওনা হলো। তার উদ্দেশ্য, বড় চাচার সঙ্গে নীলুর কথাবার্তা যদি কিছু শোনা যায়। আড়াল থেকে অন্যের কথা শোনা খুবই অন্যায়, বিরাট পাপ হবে। এই কাজটা টগরের করতে হচ্ছে বাধ্য হয়ে। আড়াল থেকে কথা শোনার পাপ কাটান দেওয়ার জন্য ছোটখাটো কোনো পুণ্য করতে হবে। সে বড় চাচার ঘরের দরজার ওপাশে দাঁড়ালো। নীলু, নীলু, ফোঁপানি বন্ধ করো নীলু। বই পাওয়া যাচ্ছে না এটা এমন কোনো বড় ব্যাপার না যে তার জন্য এইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে হবে। বন্ধ করো। রাজ্য ছেড়ে রাজা বনবাসী হলেও কোনো রানী এভাবে কাঁদে না। কি বই পাওয়া যাচ্ছে না? অঙ্ক বই। আমি অঙ্ক করছিলাম, মাঝখানে 10 মিনিটের জন্য বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছি, ফিরে এসে দেখি অঙ্ক বই নেই। বই হাওয়া হয়ে গেছে?
তা তোমার কি কাউকে সন্দেহ হয়? না। বই খুঁজে না পাওয়ার ঘটনা তো তোমার ক্ষেত্রে আগেও ঘটেছে। কিছুদিন পরপরই তো শুনি তোমার এই বই পাওয়া যাচ্ছে না, ওই বই পাওয়া যাচ্ছে না। জি। আবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন সবাই হাল ছেড়ে দেয় তখন আবার বই খুঁজে পাওয়া যায়। জি। রহস্যটা কি? জানি না বড় চাচা। তোমার পড়ার ঘরে যাও, গিয়ে দেখো তো বই আবার ফিরে এসেছে কিনা। জি আচ্ছা। আর যদি বই ফিরে না আসে তাহলে ড্রাইভারকে নিউ মার্কেটে পাঠাও, সে বই কিনে আনবে। বইয়ের শোকে মরা কান্না কাঁদতে হবে না। বই মারা যায়নি, বই জীবিত আছে। জি আচ্ছা। আমার ধারণা বই নিয়ে এই রসিকতা কে করছে তা আমি বুঝতে পারছি। নীলু, তুমি টগরকে একটু আমার কাছে পাঠাও তো। জি আচ্ছা। বড় চাচার কথা শুনে টগরের বুক ধক করে উঠল। কি সর্বনাশ! কাজটা যে সে করেছে এটা কি বড় চাচা ধরে ফেলেছেন? টগর অতি দ্রুত তার গোপন জায়গায় চলে এলো। এই মুহূর্তে বড় চাচার সামনে পড়ার কোনো মানে হয় না। এ বাড়িতে টগরের একটা গোপন জায়গা আছে। গোপন জায়গার খবর এ বাড়ির কেউ জানে না। টগরের ধারণা কেউ কোনোদিন জানতেও পারবে না। টগর সাবধানে তার গোপন জায়গা থেকে বের হয়ে এলো। সে ভেবেছিল তার জন্য বাড়িতে খোঁজাখুঁজি পড়বে। দেখা গেল সেরকম কিছু না, কেউ তাকে খুঁজছে না। সে নীলুর ঘরে গেল। নীলু আনন্দিত গলায় বলল, এই টগর, আমি অঙ্ক বইটা পেয়েছি। কোথায় পেয়েছিস? যেখানে হারিয়েছিলাম সেখানেই পেয়েছি। আমার কি ধারণা জানিস? আমার ধারণা কোনো ভূতের কাজ। এই বাড়িতে ভূত আছে। কাজের বুয়াও তাই ধারণা করেছে, সে নাকি ভূত দেখেছে। আমি ঠিক করেছি একদিন প্ল্যান সেট করে ভূত আনবো। কবে করবি? আমার পরীক্ষার পরে ক্লাসের বন্ধুদের বলবো রাতে সবাই আমার সঙ্গে থাকবে। তারপর রাত 12টার পরে ভূত নামানো হবে। তুই থাকবি? আমি ওসব ভূত ভূত বিশ্বাস করি না। ভূত যখন তোর কান মলে দেবে তখন বিশ্বাস করবি। আচ্ছা, আজ যে ছোট মামার বিচার হবে তা তুই জানিস? জানি। বিচার দেখবি না? আমার বিচার দেখার শখ নেই। তাছাড়া ছোটরা বিচারে থাকতেও পারবে না। বিচার ফিচার আমার ভালো লাগে না। আমি যে বইটা ফেরত পেয়েছি এতেই আমি খুশি। নীলুকে খুবই আনন্দিত মনে হচ্ছে। নীলুর আনন্দ দেখে টগরের ভালো লাগছে। নীলু যত আনন্দিত হবে টগরের পুণ্য হবে তত বেশি। আজ মনে হয় পাপের চেয়ে পুণ্য বেশি হয়েছে। সন্ধ্যার পর বিচার সভা বসার কথা। বিচার সভা বসতে বসতে 8টা বেজে গেল। খুবই আশ্চর্যজনক ঘটনা, টগরকে ডাকা হয়েছে বিচার সভায়। তার মতো ছোট মানুষকে বিচার সভায় কেন ডাকা হয়েছে কে জানে। টগর বসেছে বড় চাচার খাটে। ছোট মামাও খাটে বসেছেন, তবে অনেকখানি দূরে। তিনি এমনভাবে বসেছেন যে টগর তার মুখ দেখতে পাচ্ছে না। বড় চাচা আধ শোয়া হয়ে তার বড় ইজি চেয়ারে বসেছেন। টগরের বাবা মা বসেছেন পাশাপাশি বেতের চেয়ারে। টগরের বাবা বললেন, ভাইজান, বড়দের মধ্যে টগর কেন? ওকে যেতে বলি? না, ওকে আমার প্রয়োজন। এই বলেই তিনি চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর হঠাৎ গম্ভীর গলায় বললেন, টগর, আছিস? জি বড় চাচা। তুই তোর ছোট মামা সম্পর্কে আমাকে গোপনে কি বলেছিস তা আবার বল, সবাই যেন শুনতে পায়। টগর হকচকিয়ে গেল। ছোট মামা হিমু হওয়ার সব খবর সে বড় চাচার কাছে সাপ্লাই করেছে। বড় চাচা যে এরকম মিটিং করে তার কথা ফাঁস করে দেবেন তা সে ভাবেনি। সবাই তাকালো তার দিকে। ছোট মামাও তাকালেন। তার চোখে বিস্ময়। চুপ করে আছিস কেন? বল। মানে গিয়ে
না মানে ছোট মামা হিমু হয়ে গেছে। কি হয়ে গেছে? হিমু। হিমু? হিমু হয়ে যাওয়া ব্যাপারটা কি বল শুনি। মানে কি আমি বলবো? হ্যাঁ, প্রথমে তুমি বলবে, তারপরে আমি হিমু সাহেবের মুখ থেকে শুনবো। ইংরেজিতে একে বলে লিসনিং ফ্রম দি হর্সেস মাউথ। এই হিমুদের হলুদ পাঞ্জাবি পরতে হয় আর ওই খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয় এই আর কি। কেন? কেন সেটা হিমুরা জানে, আমি ওসব জানি না, আমি তো আর হিমু নই। ভাইজান বাদ দিন তো, হিমু হওয়া মনে হচ্ছে বাচ্চাদের একটা খেলা। না না না, বাচ্চাদের খেলা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তুমি বোধহয় জানো না, হিমু কর্মকাণ্ডের অংশ হিসেবে এই বাড়ির ছাদে কয়েক টন মাটি তোলা হয়েছে। কি বলছেন ভাইজান? শুভ্র, বলুন। কি পরিমাণ মাটি তোলা হয়েছে তুমি একটা আন্দাজ দিতে পারবে? প্রতিদিন 200 টাকা করে আমি 2 জন লেবার রেখেছি। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে মাটি তুলছে। কতটুকু মাটি হয়েছে সেটা আমি জানি না। মাটি কেন তোলা হয়েছে? জ্যোৎস্না দেখার জন্য। বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। বেশ, বলছি। হিমুদের জ্যোৎস্না দেখতে হয়, কিন্তু সাধারণ মানুষের জ্যোৎস্না দেখা আর হিমুদের জ্যোৎস্না দেখা এক নয়। তারা একটু বিশেষভাবে জ্যোৎস্না দেখে। যেমন পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে শুধু মাথাটুকু বের করে জ্যোৎস্না দেখে, কিংবা মাটিতে গর্ত করে সে গর্তে মাথা পর্যন্ত ডুবিয়ে জ্যোৎস্না দেখে। ছাদে মাটি নেওয়া হচ্ছে গর্ত বানিয়ে জ্যোৎস্না দেখার জন্য? জি। আর হলুদ পাঞ্জাবির ব্যাপারটা কি? হলুদ হলো বৈরাগ্যের রং, আগুনের রং। আগুন যেমন খাদ পুড়িয়ে সোনাকে শুদ্ধ করে, এই পোশাকটাও তাই করে। থাক, তোমার যুক্তিতে ভুল আছে। কেন? কারণ আগুন শুধু খাদ পোড়ায় না, আগুন সব কিছুই পোড়ায়। আর তুমি বলছো হলুদ বৈরাগ্যের রং, আগুনের রং। আমি যদি বলি হলুদ বিষ্ঠার রং, তাহলে কি ভুল হবে? বিষ্ঠা কি তা নিশ্চয়ই জানো। বিষ্ঠা হলো গু, প্লেন অ্যান্ড সিম্পল গু, যার ইংরাজি নাম হলো শিট। শুভ্র, শোনো, তোমাকে আমি বুদ্ধিমান ছেলে হিসেবে জানতাম, স্মার্ট ছেলে হিসেবে জানতাম। তোমার বুদ্ধিশুদ্ধি যে বুড়িগঙ্গার পানিতে ধুয়ে মুছে চলে গেছে তা জানতাম না। তুমি নির্বোধের মতো আচরণ করছো। হলুদ পাঞ্জাবি পরছি, এটাই আমার নির্বোধের মতো আচরণ? না না, খালি পায়ে হাঁটছো এই জন্য নির্বোধ। ময়লা আবর্জনা ভর্তি রাস্তাঘাট, এর মধ্যে খালি পায়ে হাঁটার অর্থ হলো ইচ্ছা করে শরীরে ময়লা মাখা। বুঝতে পারছো কি বলছি? শুভ্র চুপ করে রইল, হ্যাঁ সূচক মাথা নাড়ল না। অর্থাৎ সে যে বোকামি করছে এটা বুঝতে পারছে না। বড় চাচা বললেন, হিমু ঘটনাটা যে কি আমি তা কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক শুভ্র, তুমি যেটা করবে সেটা হচ্ছে হিমু ঘটনাটা কি, তুমি কেন হিমু হতে চাচ্ছ তা সুন্দর করে লিখে ফেলবে। আমি লেখাটা পড়ব, পড়ার পর তোমার সঙ্গে আরেকটা মিটিং হবে। কিন্তু ভাইজান, ছাদে যে মাটি তোলা হয়েছে সে মাটির কি হবে? মাটি অবশ্যই নামিয়ে ফেলা হবে, তবে এই মুহূর্তে না। হিমুর ব্যাপারটাকে আমি জেনে নিই, তারপর। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। আমি মুরগির মিষ্টি কাবাব বানিয়েছিলাম, কাশ্মীরের রেসিপি। কাশ্মীরের ওই হাউস বোটে এই কাবাবটা আমি খেয়েছিলাম, এখনো তার স্বাদ মুখে লেগে আছে। ওদের থেকে রেসিপিটা নিয়ে এসছি। কাবাব সার্ভ করে দিই? শুভ্র, কাবাব খেয়ে তারপর যেখানে ইচ্ছে যা। শোনো আপা, তোমাকে আমি খুবই পছন্দ করি, তাই তুমি মনে কষ্ট পাও এমন কিছু করাই আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু না শোনো, কিন্তু হিন্দুরা তো সত্যি কথা বলে, তাতে যদি মনে কেউ কষ্ট পায় তাতে আমার কিছু করার নেই। আহা, খাবারের সাথে হিমুর কি? শোনো, ব্যক্তিগত সম্পর্ক হিমুদের কাছে কোনো ব্যাপার না। তুমি যে পরীক্ষামূলক খাবারগুলো বানাও তা সবকটাই অখাদ্য। কি? হ্যাঁ, কেউ তো খায় না। কেউ খায় না? না,
খাবারগুলো ফ্রিজে থাকে, তারপর ফেলে দেয়। একটা দরিদ্র দেশের খাবার তুমি এইভাবে নষ্ট করতে পারো না। আর তোমার মন রক্ষার জন্য তোমার এই অখাদ্য মিষ্টি মুরগির কাবাব অনেকেই মুখে দেবে, আমারও এক টুকরো মুখে দেওয়া উচিত। কিন্তু হিমুরা কারুর মন রক্ষার জন্য কিচ্ছু করে না। আচ্ছা, আমি এক টুকরো মুখে দেব না। আমিও খাবো না, আর বাবাও এক টুকরো মুখে দেবে না। টগরের বাবা ছেলের কথায় সায় দিয়ে দ্রুত মাথা নাড়লেন। বড় চাচা ছোট্ট একটা পিস মুখে দিয়ে বললেন, খেতে খারাপ হয়নি তো, ভালোই হয়েছে, তবে মিষ্টি বেশি হয়েছে। আমার আবার ডায়াবেটিসের ভাব আছে, তো মিষ্টি খাওয়া ঠিক হবে না। এই বলে যে ছোট্ট পিসটা মুখে নিয়েছিলেন সেটা সিঙ্কে ফেলে দুবার কুলি করে ফেললেন। টগরের বাবার সামনে যখন কাবাবের প্লেট ধরা হলো, তখন তিনি সুলতানার দিকে তাকিয়ে বললেন, এই বস্তু তুমি নিজে খেয়েছো? না। কেন? আরে যে রান্না করে সে খেতে পারে? শোনো, এরপর থেকে যে বস্তু তুমি রান্না করবে তা আগে নিজে আধা প্লেট খাবে, তারপর সার্ভ করবে। ছোট মামা ঠিক আগের জায়গায় ফিরে গেছেন। ঝিম ধরে বসে আছেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি রেগে আছেন। টগর খুব ভালো করে জানে রেগে যাওয়া মানুষের আশেপাশে থাকা ঠিক না। তারপরও সে ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো। গলার স্বর যথাসম্ভব করুণ করে বলল, ছোট মামা, তুমি কি আমার উপর রাগ করেছো? না। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো। তুই ঠিকই ধরেছিস। মনের ভেতর থেকে রাগটা সরিয়ে দিয়েছি, কিন্তু শরীর থেকে সরাতে পারিনি। না, পুরোপুরি হিমু দেখছি এখনো হতে পারিনি। পুরোপুরি যারা হিমু হয় তারা কোনো কিছুতেই রাগ করে না। আচ্ছা, ধরো কেউ যদি কোনো কারণ ছাড়া তোমাকে গালে ঠাস করে একটা চড় মারে, তবেও কি হিমুরা রাগ করে না? আসল হিমুদের তো রাগ করা উচিত নয়। তাদের কি করা উচিত? যে চড় দিয়েছে তার দিকে তাকিয়ে হেসে ফেলে এমন কিছু একটা বলা উচিত যেটা শুনলেই পিলে চমকে যায়। সেটা কি রকম? সেটা এখন বলতে পারছি না, এখনো সব মাথায় আসছে না। যাকে, তুই যা তো আমার সামনে থেকে। আমাকে আবার হিমুর উপর একটা রচনা লিখতে হবে। দাঁড়া, পয়েন্টগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তুই বাতি নিভিয়ে হাওয়া হয়ে যেত। মশার ওষুধ দেবো ছোট মামা? তোমাকে যে মশা কামড়াচ্ছে। কামড়াক, ওসব মশা মাছি প্রকৃতির অংশ। বেঁচে থাকার অধিকার তো ওদেরও আছে। আমরা যদি রোজ হাঁস মুরগি মেরে খেতে পারি, তাহলে ওরা আর কেন আমাদের সামান্য রক্ত খেতে পারবে না? ওসব মশার কামড়ে হিমুরা বিচলিত হয় না। আচ্ছা ছোট মামা, বাঘের কামড়েও কি হিমুরা বিচলিত হয়? শুভ্র জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। শুভ্র ভেবেছিল 20 থেকে 25 পৃষ্ঠার বিরাট এক রচনা লিখবে। রচনার নাম হিমু। রচনায় অনেক পয়েন্ট থাকবে, কবিতার উদ্ধৃতি থাকবে, উপসংহার থাকবে। লিখতে গিয়ে দেখল সব এক পৃষ্ঠায় হয়ে গেছে। অনেক চিন্তা করেও এর বেশি সে কিছু লিখতে পারছে না। চৌধুরী আজমল হোসেন শুভ্রর হাত থেকে লেখাটা নিলেন। পরপর দুবার পড়লেন। কিছুক্ষণ শুভ্রর দিকে তাকিয়ে থেকে আবার পড়লেন। হিমু কে, কি ও কেন? কে? হিমু হলো উপন্যাসের একটি চরিত্র। কি? সে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটে। কেন? হিমু সত্যের অনুসন্ধান করে। হলুদ পাঞ্জাবি এবং খালি পা তার বাইরের ব্যাপার, ভেতরে সে সত্য অনুসন্ধানী। আমি যাই। আচ্ছা যাও। আচ্ছা শুভ্র, তুমি কি নিশ্চিত হিমু সম্পর্কে যা বলার সব বলা হয়েছে? কিছু বাদ যায়নি? একটা ব্যাপার শুধু বাদ গেছে। সেটা কি? হিমুদের কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা তৈরি হয়, তার ভবিষ্যৎ বলতে পারে। তুমি পারো না, কারণ আমি এখনো পুরোপুরি হিমু হতে পারিনি। পারছো না কেন?
পারছি না কারণ হিমুর কর্মকাণ্ডগুলো আপনারা করতে দিচ্ছেন না। ছাদে গিয়ে জোছনা দেখতে পারছি না, কলঘরের হাউসে পানি ভর্তি করে সে পানিতে গলা ডুবিয়ে বসে থাকলেও কাজটা হতো, তো সেটাও তো করা যাবে না। হাউজের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলে তুমি ভবিষ্যৎ বলতে পারবে? পুরোপুরি হিমু হওয়ার দিকে অন্তত এগোতে পারবো। হিমু হয়ে যাওয়ার পরে অবশ্যই ভবিষ্যৎ বলতে পারবো। ভবিষ্যৎ বলা হিমুদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, পানিতে গলা ডুবিয়ে বসে থাকো, ছাদে গর্ত খুঁড়ে বসে জোছনাও দেখতে পারো, অনুমতি দিলাম। তবে সুপার ন্যাচারাল ক্ষমতা তৈরি হওয়ার পর আমি তোমার সঙ্গে কথা বলবো। টগরের প্রাইভেট স্যার এসেছেন। স্যারের নাম রকিবউদ্দিন ভূঁইয়া। স্কুলের হেডমাস্টার ছিলেন। রিটায়ার করার পর বড় লোকের ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান। তাকে গাড়িতে করে নিয়ে আসতে হয় এবং দিয়ে আসতে হয়। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, তার চোখ ছাত্রের দিকে। তবে তিনি কিছু দেখছেন না, কারণ তার চোখ বন্ধ। শুধু মুখ নড়ছে, কারণ তিনি পান চিবোচ্ছেন। যদিও এই সময় তার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ, তারপরও টগর কথা বলল। স্যার, আজকে কিন্তু আমাকে একটু আগে আগে ছেড়ে দিতে হবে। রকিবউদ্দিন চোখ মেললেন। চোখের দৃষ্টি ভয়ঙ্কর করার চেষ্টা করতে করতে বললেন, টগর, তোমাকে না বলেছি আমার রেস্ট পিরিয়ডে কোনো কথা বলবে না? ভুলে গেছি স্যার। কেন ভুলে গেছো? স্যার, আজকে আমার মাথায় খুব টেনশন। আসলে আমার ছোট মামা হিমু হয়ে গেছেন, পানির হাউসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই জন্য আমার খুব টেনশন হচ্ছে, আমি সব কিছু ভুলে যাচ্ছি। টেনশন? টেনশন বানান করো। ওই তো টেন, টি ই এন, টেনশন, SION, হ্যাঁ টেনশন। হয়েছে। এখন বলো তোমার ছোট মামা কি হয়েছেন? হিমু হয়েছেন, পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। মাথা খারাপ হয়ে গেছে? জি না, উনি হিমু হয়েছেন। হিমু হলে এই সব করতে হয়। ওই গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে থাকতে হয়, মাটিতে গর্ত করে ওই গর্তে বসে জোছনা দেখতে হয়। পাকা বেত দিয়ে 10টা বাড়ি দিলে ঠিক হয়ে যেত। দেশ থেকে বেত উঠে গেছে তো, এই জন্যই এত সমস্যা দেখা দিয়েছে। ইংরেজিতে একটা বাগধারা আছে, স্পেয়ার দ্য রড, স্পয়েল দ্য কিড। গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছে ফাজিল ছোকরা। রকিবউদ্দিন প্রায় আবারও চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে চাপা গলায় বললেন, রেস্ট পিরিয়ডে তুমি আমাকে ডেকেছ, এই জন্য তুমি আরো 15 মিনিট এক্সট্রা পড়বে, শাস্তি। জি আচ্ছা স্যার। ম্যাথ পড়াবো। জি আচ্ছা। ম্যাথমেটিক্স বানান করো। ওই তো MATH, ম্যাথ, ম্যাথে, MATHE, ম্যাথে, মেটিক্স, MATICS, ম্যাথমেটিক্স। হয়েছে হয়েছে। আচ্ছা, অ্যারিথমেটিক্স বানান করো। অ্যারিথমেটিক্স, অ্যারিথ, তাহলে ওই ARITH, অ্যারিথমেটিক্স, METICS, হ্যাঁ। আচ্ছা, এখন বলো ম্যাথমেটিক্স এবং অ্যারিথমেটিক্স এই দুইয়ের মধ্যে প্রভেদ কি? জানি না স্যার। বেত মারার শাস্তি উঠে গেছে তো, শাস্তিটা যদি থাকতো তাহলে ম্যাথমেটিক্স এবং অ্যারিথমেটিক্সের প্রভেদ না জানার জন্য পাকা চিকন বেতের 2টো বাড়ি খেতে। আচ্ছা স্যার, বেতের শাস্তি উঠে গেছে কেন? উঠে গেছে কারণ পৃথিবী থেকে ভালো ভালো জিনিস সবই উঠে যাচ্ছে। আদব কায়দা উঠে যাচ্ছে, মুরব্বীদের প্রতি সম্মান উঠে যাচ্ছে, শিক্ষকদের প্রতি ভয় উঠে যাচ্ছে। তার বদলে আসছে ড্রাগ, গলা পর্যন্ত পানিতে শরীর ডুবিয়ে বসে থাকা। এই তোমার এই ছোট মামার সঙ্গে কথা বলা যাবে? জি যাবে। কোষে একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো, এক থাপ্পড়ে খবর হয়ে যেত। সেটা তো আর সম্ভব নয়।
থাপ্পড়ের বদলে দু একটা শক্ত কথা বলবো। আচ্ছা, থাপ্পড়ের ইংরেজি কি? থাপ্পড়, স্ল্যাব। স্ল্যাব বানান বলো। স্ল্যাব বানান এস এস এল এস এল এ পি, স্ল্যাব। হ্যাঁ, হয়েছে। শোনো, এখন থেকে 5 মিনিট আমি চোখ বন্ধ করে রেস্ট নেব। 5 মিনিট পর তুমি আমাকে ডাকবে। জি আচ্ছা স্যার। আচ্ছা, হিমু যে হয়েছে তার নাম কি? ও, ওনার নাম তো শুভ্র। গায়ের রং ফর্সা, তো এই জন্য তার নাম রাখা হয়েছিল শুভ্র। গায়ের রং কালো হলে কি নাম রাখতো? কয়লা? যত সব ফাজলামি কথা। যাই হোক, যাওয়ার সময় চিজটাকে দেখে যাব। জি আচ্ছা স্যার। আর হ্যাঁ শোনো, তোমার বাবাকে বলো আজ তোমাদের গাড়িটা একটু আমার বেশি সময়ের জন্য দরকার। বাসায় ফেরার সময় বড় মেয়ের বাসা হয়ে যাব। জি আচ্ছা স্যার। বড় মেয়েকে দেখতে যাব। এর ইংরেজি কি বলো? আই উইল ভিজিট মাই এল্ডেস্ট ডটার। মোটামুটি হয়েছে। আমি চোখ বন্ধ রাখছি। তুমি এই ফাঁকে তোমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে রাখো। কোন পারমিশন বুঝতে পারছো তো? তোমাদের গাড়ি কিছুক্ষণ বেশি রাখবো, সেই পারমিশন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, পারমিশনও কি বানান করতে হবে? না না না, বানান করতে হবে না। রকিবউদ্দিন ভূঁইয়া ছাত্রের দিকে অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করলেন। টগরদের বাড়ির চৌবাচ্চা ঘর মূলত কাপড় ধোয়া এবং বাসন মাজার কাজে ব্যবহার করা হয়। চৌবাচ্চা ভর্তি করা হয় পানিতে, সারাদিন সেই পানি ব্যবহার করা হয়। আজ দুপুর থেকে বাসন মাজা এবং কাপড় ধোয়া বন্ধ। চৌবাচ্চায় গলা ডুবিয়ে শুভ্র বসে আছে। কাজের মেয়েরা শুরুতে খুব উঁকিঝুঁকি দিচ্ছিল, এখন তারাও আগ্রহ হারিয়ে ফেলছে। শুভ্র মামা চুপচাপ পানিতে বসে আছে, এই দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। হেডমাস্টার রকিবউদ্দিন ভূঁইয়া যখন টগরকে নিয়ে চৌবাচ্চা ঘরে ঢুকলেন, তখন রাত 8টা বাজে। তিনি শুভ্রকে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। শুভ্র বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বলি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এসএসসি পরীক্ষায় তুমি তো ফার্স্ট হয়েছিলে। জি স্যার। পেপারে ছবি দেখেছিলাম, তখন মনে হয়েছিল চোখে সমস্যা আছে। চোখ তো দেখি ঠিক আছে। জি স্যার। কতক্ষণ ধরে পানিতে আছো? ওই সকাল 9টার সময় নেমেছি, এখন তো বাজছে রাত 8টা। 11 ঘন্টা। শীত লাগছে না? প্রথম যখন নেমেছিলাম তখন শীত শীত লাগছিল, এখন আর লাগছে না। আরাম লাগছে? আরামও লাগছে না, আবার বেআরামও লাগছে না, ওই সমান সমান অবস্থা। আচ্ছা, পানিতে গলা পর্যন্ত ডুবে থেকে লাভ কি? আপনি যে শুকনায় হাঁটাহাঁটি করছেন, তাতেই বা লাভ কি? আমি পানির ভেতর বসে জগৎকে অনুভব করার চেষ্টা করছি। ও হ্যাঁ, আদি প্রাণী তো সৃষ্টি হয়েছিল পানিতে, সমুদ্রের পানিতে, যে কারণে আমাদের শরীরের পুরোটাই আসলে পানি। রক্তের ঘনত্ব আর সমুদ্রের পানির ঘনত্বও এক। সমুদ্রের পানিতে যে পরিমাণে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড থাকে, মানুষের রক্ত ঠিক একই অনুপাতে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড আছে। এই কারণেই তো মানুষ সবসময় পানিতে নামতে চায়। ও, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতায় পানিতে গলা পর্যন্ত ডুবে থাকার ব্যাপারটা আছে, জানেন তো? প্রাচীন ইনকা সভ্যতার কথা তো নিশ্চয়ই আপনি জানেন। তারা তাদের সম্রাটকে জানতো সূর্যের সন্তান হিসেবে। হ্যাঁ। তারা বিশেষ বিশেষ দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানিতে গলা ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করত। করত। হিন্দুরা স্নানের সময় গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্য মন্ত্র পাঠ করে। আচ্ছা স্যার, আপনাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে, তো কি নিয়ে চিন্তা করছেন? তুমি পানিতে কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবো এর কোনো ঠিক নেই। কিছুক্ষণের মধ্যে উঠে পড়তে পারি, আবার ধরুন মাসখানেকও থাকতে পারি। ও, হ্যাঁ,
হিমুদের কাছে তো সময় বলে কিছু নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তাদের কাছে একাকার। তাই নাকি? স্যার, আপনি কিছু বলবেন? কি 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 বলবো বুঝতে পারছি না। মনে হয় কিছু বলার ছিল। বলুন। মনে পড়ছে না। ঠিক আছে, মনে পড়লে না হয় বলবেন। আমি তো পানিতেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি জল চিকিৎসার নাম শুনেছেন? জল চিকিৎসা? না না, শুনিনি। প্রাচীন ভারতে জল চিকিৎসার ব্যাপার ছিল। বৈদিক চিকিৎসকরা জল চিকিৎসার ব্যবস্থা দিতেন। অনেক ক্রনিক ব্যাধি এই চিকিৎসায় আরাম হতো। তাই নাকি? হ্যাঁ, ইউনানি চিকিৎসায় রক্তক্ষরণ ব্যবস্থা যেমন ছিল, আবার জল চিকিৎসাও ছিল। হ্যাঁ, ইউনানি চিকিৎসা কি জানেন তো? গ্রিক চিকিৎসা। এই জল চিকিৎসায় বাত সারে? বাত ব্যাধি তো অবশ্যই সারে। কতক্ষণ থাকতে হয় পানিতে? যত বেশি সময় থাকবেন চিকিৎসা ততই ভালো হবে। জলের প্রাণীরা দীর্ঘায়ু হয়, এটা নিশ্চয়ই জানেন। না না না, জানি না তো। কচ্ছপের কথাই ধরুন, কচ্ছপ 300-350 বছর বাঁচে তো, পানিতে বাস করে বলেই বাঁচে। স্যার, আপনার কি বাতটাত আছে? গেঁটে বাত আছে। তাহলে তো স্যার জল চিকিৎসার ব্যাপারটা মাথায় রাখতেই পারেন। হ্যাঁ। রকিবউদ্দিনকে খুবই চিন্তিত মনে হলো। টগর তাকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিতে গেল। রকিবউদ্দিন টগরের দিকে তাকিয়ে বললেন, টগর, তোমার ছোট মামার কথা রাখতেও পারছি না, আবার ফেলে দিতেও পারছি না। চিন্তার উদ্বেগকারী বিষয়। জি স্যার, চিন্তার উদ্রেককারী। চিন্তার উদ্রেককারী ইংরেজি কি? জানি না স্যার। থট প্রভোকিং। তুমি পড়ার টেবিলে যাও, থট প্রভোকিং এই সেন্টেন্সটা 50 বার লেখো, তাহলে আর ভুলবে না। প্রভোক থেকে এসেছে প্রভোকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিকশনারি থেকে প্রভোক বানান শিখে রাখবে। জি আচ্ছা স্যার। টগর 25 বার থট প্রভোকিং লেখার সময় তার দাদিয়া তাকে ডেকে পাঠালেন। দাদিয়া বাঁশের চোঙায় পান ছেঁচছিলেন। টগরকে দেখে পান ছেঁচা বন্ধ করে বললেন, এসব কি শুনতাছি? কি শুনছো দাদিয়া? তোর ছোট মামার নাকি মাথা আওলা হয়েছে, পানির মধ্যে ডুব দিয়া আছে। মাথা আওলা হয়নি দাদিয়া, উনি হিমু হয়েছেন। মাথা কি পুরোপুরি গেছে? মাথা ঠিক আছে দাদিয়া। ছোটবেলায় দেখছি আমরার গ্রামের জলিল মুন্সির মাথা খারাপ হয়েছিল। সে অবশ্য পানির থাকতো না, সারা শৈলে প্যাক বাইখা বইসা থাকতো। প্যাক চিনাস? চিনি। তরার শুদ্ধ ভাষায় প্যাক রে কয় কেদো। ওটা কেদো নয় দাদিয়া, কাদা। ওই একই কথা, কেদো আর কাদা একই জিনিস। তারপর শোন, জলিল মুন্সি কি করত, কেউ তার ধার দিয়া গেলে সুন্দর কইরা বলতো, ভাইছা একটু প্যাক খাইবেন, খাইয়া দেখেন সোয়াদ আছে। কিছু আমার সামনে বৈশা খান, আর কিছু বাড়িতে নিয়ে যান, পুলা পানরে দিবেন। আচ্ছা, কেউ কি সেই পাক খেত? অখন শোন আসল গল্প। মানুষ জাত বড়ই আজীব জাত। 1-2 কইরা সেই প্যাক খাওয়া শুরু করলো। কেন? তারা ভাবলো জলিল মুন্সি পীর হইয়া গেছে, পীর ফকির এই করম করে, মাইনসেরে প্যাক কাদা গু গোবর খাইতে বলে। বছর না ঘুরতেই জলিল মুন্সির নাম হইল প্যাক বাবা। দূর দূরান্তের মানুষ তার কাছ থেকে প্যাক নিতে আসে, তার সামনে বসে প্যাক খায়। মাটির হাড়িতে কইরা প্যাক নিয়া যায় পুলা পানরে খাওয়াইতে। বলো কি দাদিয়া? দুনিয়া বড় আজীব রে টগর, দুনিয়া বড় আজীব। দুনিয়া আজীব, দুনিয়ার মানুষ তারও সে বড় আজীব। আচ্ছা দাদিয়া, পাঁক বাবা কি এখনো মানুষকে পাঁক খাওয়াচ্ছেন? আরে না, অনেক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার কবরে মাজার শরীক করেছে। লোকে বলে প্যাক বাবার মাজার।
চৈত্র মাসের 7 তারিখে উরুষ হয়। উরুষের দিন প্যাক বাবার ভক্তদের জন্য বিরাট পিতলের হাঁড়িতে তেল, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়া মাটি রান্না হয়। ভক্তরা ভক্তি নিয়ে খায়। তুমি কোনোদিন খেয়েছো দাদিয়া? আমি কি বোকা যে মাটি খাবো? তাই তো দাদা খেয়েছে, তার কাছে শুনছি খাইতে নাকি ভালো, মাসকলাইয়ের ডাইলের মতো স্বাদ। আরেকটা গল্প বলো না দাদিয়া, বলো না। বিনা অজুতে বিছানায় উঠছস, নাম বিছানা থাইকা নাম। অনেক গপ করছি, আর না। সুলতানা বেশি রাত জাগতে পারেন না। 9টা থেকে তার হাই উঠতে থাকে। চেষ্টা করেন 9:30টার মধ্যে শুয়ে পড়তে। বেশিরভাগ সময়টা বিছানায় যেতে রাত 10টা বেজে যায়। আজ 11টা বেজে গেছে। তিনি এখনও ঘুমোতে যেতে পারেননি, কারণ শুভ্র এখনও চৌবাচ্চার পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছে। রাতের খাবার সেখানেই খেয়েছে। টগরের বাবা আলতাফ হোসেন শুভ্রের চৌবাচ্চার ব্যাপারটা নিয়ে স্ত্রীর সঙ্গে মোটামুটি বড় ধরনের ঝগড়া করেছেন। ঝগড়া শুরু হয়েছে খাবার টেবিলে, সূত্রপাত করেছে টগর। তিনি দেখলেন টগর কিছু খাচ্ছে না। তিনি তার স্বভাবসুলভ হাসি মুখে বললেন, টগর বাবা, তুমি কিছু খাবে না? না। কেন খাবে না? কেন খিদে নেই বুঝি? আমি ছোট মামার সঙ্গে চৌবাচ্চায় ডিনার করব। কি? সে কি এখনো চৌবাচ্চায়? এখনো পানিতে খাবি খাচ্ছে? খাবি খাচ্ছে না বাবা, পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই যন্ত্রণা কতক্ষণ চলবে? এখনো বলা যাচ্ছে না, 3-4 মাসও চলতে পারে। আসলে হিমুদের তো আর কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। নীলু ভাত মাখতে মাখতে বলল, 3-4 মাস পানিতে থাকলে মামার গায়ে মাছের মতো আঁশ গজিয়ে যাবে, তাই না বাবা? আলতাফ হোসেন জবাব দিলেন না। তিনি খানিকটা গম্ভীর হয়ে গেলেন। আচ্ছা বাবা, ছোট মামা যদি 4-5 মাস পানিতে থাকে, তাহলে কি গিনেস বুক অফ রেকর্ডে মামার নাম উঠবে? উঠবে কিনা জানি না, তবে পাগলামির যদি কোনো বুক অফ রেকর্ডস থাকে সেখানে অবশ্যই উঠবে। আচ্ছা, তোমার বড় চাচা কি জানেন সে এখনো পানিতে? জানেন, উনি রাত 8টার সময় একবার দেখে এসেছেন। তা কিছু বলেননি? না। কিছুই বলেননি? বড় চাচা শুধু বলেছেন কেমন চলছে জল খেলা। ছোট মামা বলল ভালোই চলছে। আলতাফ হোসেন গম্ভীর মুখে খাওয়া শেষ করলেন। শোয়ার ঘরে গিয়ে সুলতানাকে বললেন, কিছু মনে করো না, পাগলামিটা কি তোমাদের বংশগত ব্যাধি? কি? তার মানে কি? ওই যে একজন গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে রয়েছেন, শোনা যাচ্ছে তিনি সেই অবস্থায় 4 মাস পর্যন্ত থাকবেন। তা শুভ্র এই কাজটা করছে বলে তুমি পুরো বংশ তুলে গালি দেবে? শুভ্র ছাড়া আর কেউ কোনো পাগলামি করেছে? আমি করেছি? তুমি তো বলতে গেলে প্রতিদিনই করো। কি? প্রতিদিন কি করি? ওই যে মাংসের হালুয়া বানাও, মাছের মিষ্টি মোরব্বা, রসগোল্লা দিয়ে ঝাল তরকারি, কাঁচা মরিচের আইসক্রিম, আরো কত কি করো। আচ্ছা, তা কবে করলাম এইসব? রোজই তো করো, রোজই করো। মাথার দোষ না থাকলে কেউ এই জাতীয় রান্না করতে পারে নাকি? সুস্থ মাথায় এ ধরনের রেসিপি আসতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ, আমি মেন্টাল পেশেন্ট, আর তোমরা তো সবাই খুব সুস্থ না? আলতাফ হোসেন জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো রাগারাগিটা বেশি হয়েছে। কি জবাব দিচ্ছ না কেন? আমি এবং আমার ভাই, আমরা দুজন উন্মাদ, আর তোমরা সব সুস্থ মাথা, সুস্থ মনের অধিকারী, একদল সুপার হিউম্যান বিং। না, তোমাদের মতো সুপার মানুষদের সঙ্গে তো আর আমার বসবাস করা সম্ভব নয়। আমার বসবাস করা সম্ভব নয়। আমি এক্ষুনি বিদায় হচ্ছি। কোথায় যাবে? কোনো একটা পাগলা গারদ খুঁজে বার করবো, পাগলা গারদে ভর্তি হয়ে যাব। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। রাত দুপুরে যাবে কোথায়? পাগলামি করো না তো। আমি পাগল? আমি তো পাগলামি করব? তোমার মতো সুস্থ আমি তো করতে পারবো না। গাড়ি বের করতে বলো। তুমি বলো, আমাকেই ড্রাইভার ডাকতে হবে কেন? ও আচ্ছা, বেশ বেশ, আমিই বলছি। সুলতানা গটগট করে শোয়ার ঘর থেকে বের হলেন। 15 মিনিটের মধ্যে সুটকেস গুছিয়ে তার শাশুড়ির কাছে বিদায় নিতে গেলেন। সুলতানা কাঁদো কাঁদো গলায় বললেন, মা, আমি চলে যাচ্ছি, আর ফিরবো না। মায়ের কাছে মাথা খুঁটলেও ফিরবো না।
আমাকে কিনা পাগল বলে। তোমারে কে পাগল বলছে? উনি টগরের বাবা, টগরের বাবা বলেছেন। তাহলে তাহলে শোনো এক পাগলের গপ। নাম জালাল মুন্সি, পরে তার নাম হয়ে গেল প্যাগ বাবা পীর। আমি আমি তখন ছোট। মা, তখন মা শুনুন, এই গল্প আমি অনেক দিন শুনেছি, আর শুনতে পারবো না। গল্প শোনার মুড আমার নেই। আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আচ্ছা মা, যাও, আল্লাহ হাফেজ। সুলতানা টগর ও নীলুর কাছ থেকে বিদায় নিলেন। ধরা গলায় বললেন, বাবারা শোনো, আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আর ফিরে আসবো সেই সম্ভাবনা নেই বললেই হয়। তোমরা ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো, দুজনেই লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? তুমি এখনই চলে যাবে? হ্যাঁ, এক্ষুনি যাব। তোমরা দুই ভাই বোন যদি এখন আমাকে আটকাবার জন্য কান্না শুরু করো, তাতে কোনো লাভ হবে না। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি। বাবারা কাঁদবে না প্লিজ। টগর ও নীলু দুজনের কারোরই কান্না আসছে না। বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়া মায়ের জন্য নতুন কিছু না। মাসে এক দুইবার এই ঘটনা ঘটবেই। একই ঘটনার ফল দুই ভাই বোনের জন্যেই শুভ। মা বাড়ি ছেড়ে গেলে পরদিন স্কুলে যেতে হয় না। টগরের স্কুল যে খুব অপছন্দ তা না, তবে আগামীকাল স্কুলে যেতে না হলে খুব ভালো হয়। আগামীকাল চৌবাচ্চায় ছোট মামার দ্বিতীয় দিন পার হবে। দ্বিতীয় দিনে অনেক মজা হওয়ার কথা। সুলতানা বললেন, যাই বাবারা। আচ্ছা। আনন্দে তাদের চোখ চিকচিক করছে। সুলতানা বাড়ি ছেড়ে যাওয়ার আগে শুভ্রের সঙ্গে দেখা করতে গেলেন। শুভ্র চৌবাচ্চার দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছে। তার হাতে একটা ইংরেজি বই। বইটার নাম স্ট্র ডগস। সে বেশ মন দিয়ে বই পড়ছে। বই পড়ার সুবিধার জন্য একটা টেবিল ল্যাম্প আনা হয়েছে। সুলতানা কলঘরে ঢুকে কড়া চোখে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই কি পানিতেই থাকবি? উঠবি না? উঠবো না কেন? অবশ্যই উঠবো। তো কখন উঠবি? সময় হলেই উঠবো। এখনো সময় হয়নি। সময় কখন হবে? তা বলতে পারছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। সমস্যাটা কি? তোর কারণে তো দুলাভাই আমাকে পাগল বলেছে। এতে তো রাগ করার কিছু নেই। তোমার কারণে যদি দুলাভাই তোমাকে পাগল বলতেন, তাহলে একটা রাগ করার বিষয় তাও থাকতো। তুই যে কি পরিমাণ যন্ত্রণা করছিস তা তুই জানিস না। আমি তো কোনো যন্ত্রণাই করছি না। নিজের মনে পানিতে বসে আছি। তোমরাই গায়ে পড়ে যন্ত্রণা টেনে আনছো। শুধুমাত্র তোর কারণে আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আর ফিরবো না। কি হলো, হাসছিস কেন? হাসছি কারণ তুমি কাল দুপুরের মধ্যেই ফিরে আসবেই। কি? তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া আর বাড়িতে ফিরে আসা এ তো রুটিন কর্মকাণ্ড। ও, আমার সবই রুটিন আর তোর সবকিছু রুটিন ছাড়া। হাসবি না, আমার কথার জবাব দে। জবাব দেব না, কারণ তুমি রেগে আছো। কি? হিমুরা রাগত মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক করে না। তারা রাগত মানুষদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। আচ্ছা। শুভ্র আবারও হাসল। সুলতানা কলঘর থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠলেন। আজ বৃহস্পতিবার, সকাল 7:25। চৌধুরী আজমল হোসেন ঝিম ধরে তার বিখ্যাত ইজি চেয়ারে বসে আছেন। তার সামনে এক কাপ চা। তিনি এখনও চায়ের কাপে চুমুক দেননি। চা ঠান্ডা হয়ে উপরে সর পড়ে গেছে। ইজি চেয়ারে অন্য হাতলে আজকের খবরের কাগজ। সেই কাগজের ভাঁজ এখনো খোলা হয়নি। প্রথম কাপ চা খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে তিনি দ্বিতীয় কাপ চা খান।
7:30 কাজের মেয়ে সফুরা দ্বিতীয় চা নিয়ে ঢুকল। তিনি সফুরার দিকে তাকিয়ে বললেন, শুভ্র কি এখনো পানিতে? জি খালুজান, কি করে? চা খায়। সারা রাত পানিতে ছিল? জি। রাতে ভাত খেয়েছিল? জি না, রুটি মাংস। আপনার নাস্তা কখন দিব খালুজান? আজ কি বার? আজ আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমি কি নাস্তা খাই? যে না খালুজান, আমার ভুল হয়েছে। মানুষ ভুল করবেই, ভুল থেকে মানুষ শিখবে, সেটা হলো মানব ধর্ম। কিন্তু তুমি তো ভুল করেই যাচ্ছ, ভুল থেকে কিছু শিখতে পারছো না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। জি। বৃহস্পতিবার চৌধুরী আজমল হোসেনের উপাস দিবস। সপ্তাহে একদিন তিনি এই উপাস ব্রত পালন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু খান না। দুপুরে একটা কলা এবং 1 স্লাইস রুটি খান। রাতে চায়ের কাপে 1 কাপ দুধ। শুক্রবার তার মৌন দিবস। এই দিবসে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি কারোর সঙ্গে কথা বলেন না। গত 2 বছর ধরে এই জিনিস চলছে। চা কি ফেরত নিয়ে যাবো খালুজান? বৃহস্পতিবারে দুপুরের আগে কখনো কিছু খেয়েছি? যে না। তাহলে তুমিই বলো, ইজি চেয়ারের হাতলে কাপের পর কাপ জড়ো করার কোনো যুক্তি আছে? ঠিক আছে, তুমি যাও। জি। সফুরা পালিয়ে বাঁচল। চৌধুরী আজমল হোসেন আর কিছুক্ষণ ঝিম ধরা ভাব নিয়ে চেয়ারে বসে থাকলেন। শুভ্রর সঙ্গে তিনি কথা বলবেন, কি বলবেন তা মাথায় গুছিয়ে রাখার চেষ্টা করলেন। একটা বুদ্ধিমান ছেলে কোনো রকম কারণ ছাড়া পানিতে গলা ডুবিয়ে বসে আছে, এই বিষয়টা তাকে প্রচণ্ড বিরক্ত করছে। বিরক্ত মানুষ লজিক দিতে পারে না। তাকে লজিক দিয়ে শুভ্রকে তার হাস্যকর কাণ্ডকারখানা বুঝিয়ে দিতে হবে। এলোমেলোভাবে শুভ্রর সঙ্গে কথা বললে হবে না। নিজেকে তার খানিকটা এলোমেলো লাগছে। 7:40 তিনি ইজি চেয়ার ছেড়ে উঠলেন। তিনি নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছেন। শুভ্র চৌবাচ্চায় পা ছড়িয়ে বসে বেশ আরাম করেই চা খাচ্ছে। সে টগরের বড় চাচার দিকে হাসি মুখে তাকালো। শুভ্র, জি। কেমন আছো? জি ভালো আছি। রাতে পানিতেই ছিলে? জি। ঘুম ভালো হয়েছে? না, ঘুম ভালো হয়নি, অবশ্য হওয়ার কথাও নয়। এই ছাড়া ছাড়া ঘুম হয়েছে, তবে শরীরে কোনো ক্লান্তি নেই। আচ্ছা দেখো, আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। তোমার কি সময় আছে? অবশ্যই আছে। আপনি আপনি বসুন না। আপনি যে আসবেন সেটা আমি জানতাম। আমি তো আপনার জন্য চেয়ারও আনিয়ে রেখেছি। চৌধুরী সাহেব ভুরু কুঁচকে দেখলেন চৌবাচ্চার ডান দিকে একটা বেতের চেয়ার। ইজি চেয়ার ছাড়া এই একটি চেয়ারেই তিনি বসেন। তিনি চেয়ারে বসতে বসতে বললেন, পানিতে গলা ডুবিয়ে বসে থাকার এই যে ব্যাপারটা, এটা যে হাস্যকর, তা কি তোমার মনে হয় না? সব মানুষই এমন কিছু কিছু কাজ করে যে অন্যের কাছে হাস্যকরই মনে হয়। আচ্ছা, উদাহরণ দাও। ঠিক আছে, আপনাকে দিয়ে উদাহরণ দিই। এই যে আপনি মৌন দিবস পালন করেন, উপাস দিবস পালন করেন, এসব দিবস পালন তো অন্যের কাছে হাস্যকর মনে হতেই পারে। শুভ্র, আমি এসব দিবস উদ্দেশ্য নিয়ে পালন করি। শরীরের পরিপাক যন্ত্রকে বিশ্রাম দেওয়ার জন্যে উপাস দিবস, মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য মৌন দিবস। কিন্তু তোমার এই পানি দিবসের উদ্দেশ্য কি? কিছুই না, নিজেকে ভিন্ন পরিবেশে ফেলে শরীর ও মনে তার প্রভাব লক্ষ্য করাই আমার উদ্দেশ্য। কিছু লক্ষ্য করেছো? জি। কি লক্ষ্য করলে তুমি? বলো, আমি শুনি। আমি লক্ষ্য করছি যে আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। তার মানে কি? এটা তো ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না।
তোমার ব্যাপারটা আমি বুঝতে চাচ্ছি শুভ্র। সেটা বুঝতে হলে তো আপনাকে আমার অবস্থানে আসতে হবে। পানিতে নামতে বলছো? জি। আজমল হোসেন উঠে দাঁড়ালেন। তার মেজাজ খুবই খারাপ, তারপরও নিজেকে সামলালেন। শান্ত গলায় বললেন, শুভ্র, জি। এ বিষয়ে পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। টগর ও নীলু নাস্তা খেতে বসেছে। দুজনই আনন্দিত। আজ তাদের স্কুলে যাওয়া বাতিল হয়েছে, মা বাড়িতে নেই, 9টা সাড়ে 9টার মধ্যে বাবাও থাকবে না। নীলু সারাদিন কি কি করবে ঠিক করে রেখেছে। সারাদিন টিভি অন থাকবে এবং কার্টুন চ্যানেল চলতে থাকবে। তবে সে যে সারাদিন কার্টুন দেখবে তা না, যখন ইচ্ছা হবে দেখবে, ইচ্ছা না হলে চলে যাবে, গল্পের বই পড়বে, মায়ের ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি এনে পরবে, সফুরাবুয়া পরিয়ে দেবে, ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজবে। তার কানে এখনো ফুটো করা হয়নি, ফুটো থাকলে কানে দুল পড়তো। নীলুর হঠাৎ মনে হলো ফুটো করে ফেললে কেমন হয়। টগরকে বললে সে একটা না একটা ব্যবস্থা করে ফেলবে। এসব ব্যাপারে তার খুব মাথা চলে। টগর আজ সারাদিন কি করবে তা এখনো ঠিক করে উঠতে পারেনি। তবে বেশিরভাগ সময় ছোট মামার সঙ্গে কাটাবে তা প্রায় নিশ্চিত। হঠাৎই দাদিয়ার ঘরে হইচই শোনা যাচ্ছে। ছোটখাটো সমস্যাতেই হইচই হয়, আজ মনে হয় বড় কোনো সমস্যা। দাদিয়া সমানে চিৎকার করছে। টগর নীলুর দিকে তাকিয়ে বলল, দাদি আর কি হয়েছে? তার পান ছাঁচার যন্ত্র পাওয়া যাচ্ছে না। যন্ত্রটা তো সব সময় তার বালিশের কাছেই থাকে, এটা আবার কে নিবে? আমাদের বাড়িতে ভৌতিক কিছু আছে। কয়েকদিন পরে এই যন্ত্রটাই অন্যখানে পাওয়া যাবে। তোমার মনে নাই দাদি আর দাঁত পাওয়া যাচ্ছিল না, তারপর পাওয়া গেল বড় চাচার ড্রয়ারে? এগুলো সব ভূতের কাণ্ড। হ্যাঁ, ভূত এরকম করবে কেন? ভূতরা এইসব করে খুব মজা পায়। মানুষদের ঝামেলায় ফেলতে পারলেই তাদের আনন্দ। টগর দাদিয়ার ঘরে উঁকি দিল। করুণ মুখ করে বলল, দাদিয়া, কি হয়েছে তোমার? দেখ না কি হয়েছে, চোর আমার পান ছেঁচনি নিয়ে গেছে। তোমার ঘর ভর্তি এত ভালো ভালো জিনিস, সব ফেলে চোর তোমার পান ছেঁচনি নেবে কেন? চোর কি জন্য নিছে সেইটা চোরই জানে, আমি কি জানি। কখন থেকে পাও না? সকালে একবার পান খাইলাম, তারপরে আর নাই। যা যা, এখন সামনে থেকে যা। এখন কেউ কথা কইলেই আমার ত্যাক্ত লাগে। সারাদিন পান না খাওয়া, হায় হায় হায়। টগর বড় চাচার ঘরে উঁকি দিল। আজ বড় চাচার উপাস দিবস, এটা টগরের মনে আছে। উপাস দিবসে বড় চাচার মেজাজ খারাপ থাকে। টগরের ধারণা মেজাজ খারাপ থাকার কারণ চা না খাওয়া। দাদিয়ার যেমন পান খেতে না পারলে মেজাজ খারাপ থাকে, বড় চাচারও সেরকম চা খেতে না পারায় মেজাজ খারাপ। মেজাজ খারাপ মানুষের ঘরে না ঢোকাই ভালো। শুক্রবার বড় চাচার ঘরে ঢুকতে তার ভালো লাগে। সেদিন তার মৌন দিবস। ঘরে ঢুকে হইচই করলেও বড় চাচা কিচ্ছু বলেন না। মাঝে মাঝে শুধু রাগী চোখে তাকিয়ে থাকেন, হাত ইশারা করে ঘর ছেড়ে চলে যেতে বলেন। টগর এমন ভঙ্গি করে যেন সে ইশারা বুঝতেই পারছে না। সে বড় চাচার ঘরে উঁকি দিল। বড় চাচা সঙ্গে সঙ্গে ডাকলেন, টগর, জি বড় চাচা। এসো, ভেতরে এসো। আচ্ছা, তোমার ছোট মামার সঙ্গে কি আজ সকালে তোমার দেখা হয়েছে? জি না। সে কি, তোমার এত খাতিরের মানুষ সকাল থেকে পানিতে পড়ে আছে, এখনো দেখা করনি? কারণটা কি? মা নিষেধ করে গেছেন। টগরের এই কথাটা মিথ্যে। মা কিছুই বলে যাননি। টগর যে এখনো ছোট মামার কাছে যায়নি তার কারণ আছে। দাদি আর পান ছেঁচনি ছোট মামার চৌবাচ্চায় ডুবে আছে। সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত চৌবাচ্চার ধারে কাছে যাওয়া ঠিক হবে না। কাজটা টগর করেছে গত রাতে। দাদি আর পানের ছেঁচনি অতি গোপনে চৌবাচ্চায় ফেলে এসেছে। দাদিয়া টের পাননি, ছোট মামাও বুঝতে পারেননি। টগরের এই কাজের একটাই উদ্দেশ্য, মজা করা। পান ছেঁচনি কোথাও নেই, পাওয়া গেল চৌবাচ্চায়। সেখানে গেল কিভাবে, সবাই তা নিয়ে নানা গবেষণা করবে। গবেষণা করে কিছুই বের করতে পারবে না। মজা এইখানেই। বড় চাচা বললেন, তোমার মা তোমাকে নিষেধ করে গেছেন? জি বড় চাচা। মায়ের কথা শোনা কর্তব্য, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে তুমি তোমার ছোট মামার কাছে যাবে, তার সঙ্গে কথা বলবে। সে আসলে কি ভাবছে তা জেনে এসে আমাকে জানাবে। ওই
স্পাইদের মতো? স্পাইদের মতো বলা ঠিক হবে না, স্পাইগিরি কোনো ভালো কাজ না। তার মানসিকতার দিকে লক্ষ্য রাখা এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। আজকের দিনটা দেখে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করব। আচ্ছা বড় চাচা, ছোট মামা কি পাগল হয়ে গেল? সে পাগল হয়নি, তবে অন্য সবাইকে পাগল বানানোর প্রক্রিয়া শুরু করেছে। হিমুদের তাই নিয়ম। হিমুদের তাই নিয়ম? হিমুদের তাই নিয়ম মানে? হিমুরা নিজেরা ঠিক থাকে, তবে আশেপাশে যারা থাকে তাদেরকে বেঠিক করে দেয়। এই কথা কে বলেছে? ছোট মামা নিজেই বলেছে আমাকে। আর তখনই হইচই উঠল। হ্যাঁ, কিসের এত চেঁচামেচি? টগর, তুমি যাও তো, গিয়ে পুরো ঘটনাটা জেনে এসে আমাকে বলবে। জি বড় চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। চৌধুরী আজমল হোসেন চিন্তিত মুখে দোতলার বারান্দায় হাঁটাহাঁটি করছেন। পান ছেঁচনি চুরি যাওয়া এবং উদ্ধারের ঘটনা কিছুতেই মেলাতে পারছেন না। তার মা পান ছেঁচনি শেষ ব্যবহার করেন আজ ভোরে, ফজরের নামাজের পর। দ্বিতীয়বার যখন ব্যবহার করতে যান তখন দেখা যায় বালিশের কাছে পান ছেঁচনি নেই। এই সময়ের ভিতর তার ঘরে কেউ ঢোকেনি। যে পান ছেঁচনি নিয়েছে সেই বা কেন এত জায়গা থাকতে চৌবাচ্চায় রাখবে? সেই চৌবাচ্চায় যেখানে একজন গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছে, যে কেউ শুনলে ভাববে ভৌতিক কাণ্ড। নীলু তার মায়ের ঘরের আয়নার সামনে বসে আছে। সে এখনো সাজতে শুরু করেনি। কান ফুটো করার চিন্তাটা তার মাথায় ঢুকে গেছে। তবে এই কান ফুটো নয়, সে এখন আর টগরকে রাখতে চাচ্ছে না, নিজে নিজেই করতে চাচ্ছে। শুধু সাহসে কুলোচ্ছে না। সে একটা বুদ্ধি বের করেছে, বাবার স্টেফলার কানের লতি ঢুকিয়ে চাপ দেবে। গত বছর মায়ের সঙ্গে সে কান ফুটো করতে গিয়েছিল, সেখানে দেখেছে এরকমই একটা যন্ত্র দিয়ে কান ফুটো করা হয়। নীলু বাবার পেপার স্টেপলারটা এনে মায়ের ড্রেসিং টেবিলের আয়নার সামনে রাখল। যদি সাহসে কুলোয় তাহলে সে কাজটা করবে। তার মনে হচ্ছে না যে সাহসে কুলোবে। টগর গেছে কল ঘরে। সে ছোট মামার সঙ্গে গল্প করছে। ছোট মামা, ও ছোট মামা, বলো। ভূত বলে কিছু আছে? অবশ্যই আছে। তবে সবাই যে বলে ভূত বলে কিছু নেই। বললেই হবে? ভূত আছে, প্রেত আছে, শাঁকচুন্নি, স্কন্ধকাটা সবই আছে। তবে তারা আছে মানুষের মনে, বাস্তবে কিচ্ছু নেই। এজন্যই বাস্তবে কখনো ভূত দেখা যায় না, শুধু ভূতের গল্প শোনা যায়। তাহলে আমাদের বাসায় ভৌতিক কাণ্ডগুলো কিভাবে ঘটছে? কিসের ভৌতিক কাণ্ড? এই যেমন ধরো, দাদি আর দাঁতের পাটি চুরি গেল, পাওয়া গেল অন্য একটা জায়গায়। আবার পান ছেঁচনি চুরি গেল, তাও পাওয়া গেল এই চৌবাচ্চায়। দেখ, আপাতত কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করিস তাহলেই কিন্তু ব্যাখ্যা পাবি। সত্যি? অবশ্যই সত্যি। তোর দাদি আর পান ছেঁচনি নিশ্চয়ই হেঁটে হেঁটে চৌবাচ্চায় আসেনি, কোনো একজনকে আনতে হয়েছে। সেই কোনো একজন কি ভূত? ভূত হবে কেন? আচ্ছা ছোট মামা, হিমুরা কি ভূত প্রেত এসবে বিশ্বাস করে নাকি করে না? হিমুরা কঠিনভাবে কোনো কিছুই বিশ্বাস করে না, আবার অবিশ্বাসও করে না। হিমুদের জগতের অবস্থান ওই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তোর বয়স হোক তখন বুঝতে পারবি। এখন যা তো সামনে থেকে, আর বকবক করিস না, ভাল লাগছে না। আর তুমি কতদিন পানিতে থাকবে বলো না? ও আমি জানি না। আর জানো না কেন? জানি না কারণ আমি হিমু। হিমুরা আগে থেকে কোনো কিছুই ঠিক করে রাখে না। তারা ভাবে যখন যা হওয়ার হবে, আগে থেকে ঠিক করে রাখার কিছুই মানে নেই। আমি 5 মিনিটের মধ্যে উঠে পড়তে পারি, আবার 5 বছরও থাকতে পারি। কত বছর বললে? 5 বছর। টগর বড় চাচার কাছে গেল। ছোট মামার সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে তা বড় চাচাকে জানাতে হবে। সে এখন বড় চাচার স্পাইদের খবর আদান প্রদান করতে হয়। আজমল হোসেন পড়ার টেবিলের সামনে বসে আছেন। তাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে। তিনি যখন কলার খোসা ছাড়াতে শুরু করেছেন তখন টগর ঢুকল। শুকনো মুখে বলল, বড় চাচা, আমি ছোট মামার ঘরে গিয়েছিলাম। উনি কতদিন পানিতে থাকবেন জিজ্ঞেস করলুম,
ছোট মামা বললেন 5 বছর উনি পানিতে থাকবেন। কত বছর থাকবে? 5 বছর। কি বললি? 5 বছর? হ্যাঁ। 5 বছর পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে? জি। আই সি। আচ্ছা ঠিক আছে, তুই যা। যা ভেবেছিলাম অবস্থা দেখছি তার চেয়ে অনেক বেশি খারাপ। টগর লক্ষ্য করল বড় চাচা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, রওনা হয়েছেন বাথরুমের দিকে। বাথরুমে ঢুকে কেউই সঙ্গে সঙ্গে বের হয় না, কিছু সময় নেয়। এই সময়টা কি টগর কাজে লাগাতে পারে? এখন অতি দ্রুত সে যদি বড় চাচার ঘরে ঢুকে তার কলা এবং পাউরুটি স্লাইসটা খেয়ে ঘর থেকে বের হয়ে আসে, তাহলে বড় চাচার অবস্থাটা কি হবে? তিনি ঘরে ঢুকে দেখবেন কেউ একজন তার দুপুরের খাবার খেয়ে গেছে। কে খেয়েছে তিনি বের করতে পারবেন না, তার কাছে মনে হবে ভৌতিক কাণ্ড। টগরের বুক ধুকধুক করছে, এমন ধুকধুক করছে যে তার মনে হচ্ছে বাথরুম থেকেও বড় চাচা বুকের ধুকধুকানি শুনে ফেলবেন। সে কলাটা খেয়ে ফেলল, কলার খোসা পিরিচে রেখে দিল। পাউরুটি পুরোটা খেতে পারল না, সামান্য থেকে গেল। বড় চাচা বাথরুম থেকে বের হওয়ার আগেই সে ফ্যামিলি রুমে চলে গেল। সেখানে টিভি চলছে, টম এবং জেরির চিরদিনের ছোটাছুটি। এই ছোটাছুটি দেখতে তার খুবই বিরক্তি লাগে। সে যদি বিড়ালটা হতো তাহলে অনেক আগেই ইঁদুরটাকে ধরে ফেলত। তবে ইঁদুরটাকে মেরে ফেলতো না, তাকে শান্ত গলায় বলতো, আমার সঙ্গে চালাকি করবি না, আমি চালাকি পছন্দ করি না। বড় চাচার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। টগর অতিরিক্ত মনোযোগের সঙ্গে টম জেরির পাতানো খেলা দেখছে। ভাবটা এরকম যে কে এসে তার পেছনে দাঁড়িয়েছে তা সে ধরতেই পারছে না। টগর, জি বড় চাচা। তুমি কি কিছুক্ষণ আগে আমার ঘরে ঢুকেছিলে? না বড় চাচা, আপনি যে আমাকে ডেকেছেন তা তো আমি শুনতেই পাইনি। তোমাকে আমি ডাকিনি। না ডাকলেও তো তুমি মাঝে মাঝে যাও, সেভাবে গিয়েছো কিনা জানতে চাইছি। জি না। নীলু কোথায়? আমি জানি না ও কোথায়। ওকে খুঁজে বের করে আমার ঘরে পাঠাও। কেন, কিছু হয়েছে বড় চাচা? কিছু হয়নি। তোমার বাবা কি অফিস চলে গেছেন? হ্যাঁ। তাকেও একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন করে আনাচ্ছি। বড় চাচা, কিছু কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। একজন পানিতে ডুবে আছে, সেটাই কি অনেক বড় কিছু নয়? টগর লক্ষ্য করল বড় চাচা খুবই চিন্তিত মুখে ঘর থেকে বের হলেন। এত চিন্তিত হতে তাকে আগে কখনো দেখা যায়নি। টগর তার গোপন আস্তানা থেকে নেমেই শুনল রকিবউদ্দিন স্যার এসেছেন। রকিবউদ্দিন ভূঁইয়া টগরকে দেখে ভরু কুঁচকে বললেন, কেমন আছো টগর? স্যার, আমি ভালো আছি, কিন্তু মা আজকে বাড়িতে নেই। তোমার মায়ের কাছে আসেনি, অন্য একটা কাজে এসেছি। তো তোমার মামা কোথায়? তার সঙ্গে কিছু কথা ছিল। ও ছোট মামা, সে তো এখনো পানিতেই আছে। বলো কি, এখনো পানিতে? জ্বর আসে নাই? না, ছোট মামা বরং অনেক ভালো আছেন। তোমার মামার সঙ্গে গতকাল জল চিকিৎসা নিয়ে কথা বলে ভালো লেগেছে। ভাবলাম আজ যেহেতু হাতে কোনো কাজ নাই, বিষয়টা নিয়ে ভালো মতো আলাপ করি। আমার বাতের ব্যথাটাও বেড়েছে। স্যার, আপনিও কি জল চিকিৎসা করাবেন? মামার সঙ্গে পানিতে নামবেন বুঝি? আরে না না, কি যে বলো তুমি! আমি পানিতে নামবো কেন? আমার তো ভীমরতি হয়নি। পানিতে এখন লবণ দেওয়া হয়েছে। লবণ পানিতে নামলে চিকিৎসা আরো ভালো হবে স্যার। লবণ? লবণ কেন দেওয়া হয়েছে? পানির ঘনত্ব যেন সমুদ্রের পানির ঘনত্বের মতো হয়, সেই জন্যই হয়তো লবণ দেওয়া হয়েছে। এতে শরীর ভেসে থাকবে। আর্কিমিডিসের সূত্র। ভালো কথা। চৌবাচ্চার পানি কি ঠান্ডা? মনে হয় না। পানি ঠান্ডা হলে ছোট মামা এতক্ষণ ওই পানিতে থাকতে পারতো না। তা ঠিক বলেছ। আমি একটা কথা অবশ্যই ভাবছি। কি কথা স্যার? ধরো আমি যদি ঘন্টাখানেক জল চিকিৎসা করি, মানে আমি যেখানে থাকি সেখানে চৌবাচ্চা নাই,
জল চিকিৎসার জন্য চৌবাচ্চাটা জরুরি, তাই না? অবশ্যই জরুরি, কোনো অসুবিধা নেই স্যার, আপনি জল চিকিৎসা করুন। এই খালি গায়ে নামতে হয় কিনা তুমি জানো? আসলে আমি তো কোনোদিনও জল চিকিৎসা করিনি, আমি জানি না। বলো দেখি, জল চিকিৎসার ইংরেজি কি? জল চিকিৎসা জল জানি না স্যার। ওয়াটার ট্রিটমেন্ট। একটা কাগজে 50 বার লেখো ওয়াটার ট্রিটমেন্ট। আমি যাই, তোমার ছোট মামার সঙ্গে কথা বলে দেখি চৌবাচ্চায় দুজনের জায়গা হবে। হবে স্যার। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। চৌধুরী আজমল হোসেনের দীর্ঘদিনের রুটিন এলোমেলো হয়ে গেছে। উপাস দিবসের দুপুরে কলা পাউরুটি উধাও হওয়ার পর তিনি নিয়ম ভঙ্গ করে ভরপেট ভাত মাছ মাংস খেয়েছেন। দিবানিদ্রার অভ্যেস তার কোনো কালেই ছিল না। আজ বিছানায় শুয়ে লম্বা ঘুম দিলেন। হঠাৎই টগর দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকল। এই শব্দে তার ঘুম ভেঙে গেল। টগর খুবই উত্তেজিত, উত্তেজনায় সে সামান্য তোতলাচ্ছে। বড় চাচা চলে গেছে। হ্যাঁ, কি 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 চলে গেছে? কলা চলে গেছে। কলা? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না, গুছিয়ে বলো। 3টে টেবিলে আপনি প্লেটে করে কলা পাউরুটি রেখেছিলেন। পাউরুটিগুলো ঠিকই আছে, শুধু কলা নেই। 3টে প্লেটে শুধুই পাউরুটি পড়ে আছে। বড় চাচা, এটা কি কোনো ভৌতিক কাণ্ড? টগর, আজ তোমার টিচার আসার কথা না? স্যার তো এসেছেন। যাও যাও, পড়তে বসো। ভৌতিক ঘটনার অনুসন্ধান তোমাকে করতে হবে না, আমি দেখছি ব্যাপারটা কি। তুমি নীলুকে নিয়ে পড়তে বসো। মা বাড়িতে নেই, এই সুযোগে তোমরা সারাদিন ছোটাছুটি হইচই করছো, এটা চলবে না। এখন স্যারের কাছে পড়তে বসবে, যাও। জি আচ্ছা, তবে চেয়ার টেবিল এগুলো কি সব ওই কল ঘরে নিয়ে যেতে বলবো? হ্যাঁ, তার মানে কি? চেয়ার টেবিল কল ঘরে নিতে হবে কেন? স্যার তো চৌবাচ্চাতেই বসে আছেন। চৌবাচ্চায় বসে আছেন মানে? হ্যাঁ, উনি দুপুরে এসেছিলেন, তখন থেকেই চৌবাচ্চায় আছেন। ছোট মামার সঙ্গে গল্প করছেন, পান খাচ্ছেন। বড় চাচা, বলছি চেয়ার টেবিল কি কল ঘরে নিয়ে যেতে বলবো? না, টেবিল না নিয়ে শুধু চেয়ার নিলেও হয়। তোমাদের আজ আর পড়তে বসতে হবে না, আমার সামনে থেকে যাও। আর তোমার মাকে টেলিফোন করে এক্ষুনি বাড়িতে আসতে বলো। এখানে যে ভূতের উপদ্রব, সেটাও কি মাকে বলবো? তাকে বলবে যে বড় চাচা তোমাকে এক্ষুনি আসতে বলেছে। আর তোমার বাবা কোথায়? তাকে তো আমি দুপুরেই টেলিফোন করে আসতে বললাম। বাবা তো এসেছিল, আপনি ঘুমোচ্ছিলেন বলে আপনাকে আর জাগায়নি। ও ঠিক আছে, তুমি যাও। বড় চাচা, আমি কি টিভি দেখতে পারি? যা ইচ্ছা করো, আমার সামনে থেকে যাও। সফুরকে বলো আমাকে চা দিয়ে যেতে। টগর ঘর থেকে বের হতেই নীলু ঢুকল। বড় চাচার দিকে তাকিয়ে বলল, আপনাকে দাদিয়া ডাকে, এক্ষুনি যেতে বলেছে। চৌধুরী আজমল হোসেন চিন্তিত মুখে মায়ের ঘরের দিকে রওনা হলেন। কোনো একটা সমস্যা বাড়িতে অবশ্যই হচ্ছে। সমস্যার শুরুটা কোথায়? চৌবাচ্চায়? রকিবউদ্দিন ভূঁইয়ার মতো সিরিয়াস টাইপ একজন হেডমাস্টার কেন চৌবাচ্চায় গলা ডুবিয়ে বসে থাকবে? হারানো কলা 3টে এখন কোথায়? চৌবাচ্চার পানিতে? পান ছেঁচনি তো সেখানেই পাওয়া গিয়েছিল। টগরের দাদিয়া পা ছড়িয়ে খাটে হেলান দিয়ে বসেছেন। তার হাতে পান ছেঁচনি। তিনি আগ্রহের সঙ্গে পান ছেঁচে যাচ্ছেন। তার মুখ হাসি হাসি, যেন মজার কোনো একটা ঘটনা ঘটেছে। সেই স্মৃতি তার মাথায়। তার হাসি খুশি অবস্থান বিপজ্জনক। এর মানে তিনি কারো ওপর রেগে আছেন, চরম রাগ। আজমল হোসেন মায়ের পাশে বসতে বসতে বললেন, আজ আপনার শরীর কেমন?
তুই পাইছস কি? মানুষ মারতে চাস? মানুষ কেন মারবো? শুভ্র যে পানিতে ডুব দিয়া আছে তারে তুলনের ব্যবস্থা নিচ্ছস? তুই এই বাড়ির প্রধান, তুই দেখবি না? অমন একটা ভালো ছেলে, যেমন লেখাপড়ায় তেমন আদব কায়দায়, হে পইরা আছে পানিতে। তোলার ব্যবস্থা করছি। ব্যবস্থা আবার কি? এক্ষণ যা, হাত ধইরা টান দিয়া তল। মা শুনেন, হাত ধরে টান দিয়ে যদি তুলি তাহলে আবারও কোনো একদিন সে পানিতে থাকতে চলে যাবে, কিংবা এই ধরনের উদ্ভট কিছু কাণ্ড করবে। পানি থেকে তোলার আগে তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ব্যাপারটা হাস্যকর, পাগলামি ছাড়া কিছু না। তার মাথা থেকে হিমুর ভূত দূর করতেই হবে। কি ভূত? হিমুর ভূত। তারে কি ভূতে ভর করছে? মুন্সি মৌলানা ডাইকান, ভূতের চিকিৎসা করব মুন্সি মৌলানা। সেই ভূত না মা, অন্য ধরনের ভূত। আপনি বুঝবেন না। আমি বুঝবো না কি জন্য? না বুঝলে বুঝাইয়া দে। তোরা বুঝার মানুষ। ভূত পেতনি এই বাড়িতে যে আছর করছে এইটা সত্য। আমার পান ছেঁচনি নিয়ে গেল, আবার ফিরত পাইলাম। মগরেবের নমাজের ওয়াক্তে দেখি আমার চাদরের নিচে 3টে সাগর কলা। হ্যাঁ, আপনার চাদরের নিচে 3টে কলা? এইগুলো কিচ্ছু না, এইগুলা ভূতের মজাক। মানুষ যেমন মজাক করে, ভূত পেড়ে তো করে। আইস রাখছে কলা, কাল রাখবো অন্য কিছু। ভূত বলে কিছু নেই মা, এই যন্ত্রণাগুলো মানুষই করছে। কে করছে, কি জন্য করছে, সেটা আমি ঠিক বের করে ফেলবো। ভূত পেরেত জিন পরি এগুলো নাই? না মা, এগুলো নাই। তুই পাতা বই পইরা বিরাট লাইক হইছস। কত আচনক ঘটনা চারদিকে ঘটে, সব আপনা আপনি ঘটে। সব অচানক ঘটনারই ব্যাখ্যা আছে। এমন কিছু এই পৃথিবীতে ঘটে না যার ব্যাখ্যা নেই। বাপ রে বাপ, তুই তো বিরাট জ্ঞানী হইছস। আজমাল হোসেন মায়ের ঠাট্টার একটা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই নীলুর বিকট চিৎকার শোনা গেল। সে এক চিৎকারে বাড়িঘর কাঁপিয়ে ছুটে এসে দাদিয়ার ঘরে ঢুকল। তার বাম কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। বাম কানে একটা স্টেফলারের পিন লাগানো। স্টেফলারের পিন শক্ত হয়ে কানের লতিতে লেগে আছে। আজমাল হোসেন কঠিন গলায় বললেন, কে কে করেছে এই কাজ? কে কানে স্ট্যাপলার মেরেছে? টগর? নিশ্চয়ই টগরের কাজ। না, তাহলে তাহলে করেছেটা কে? আমি চুপচাপ বসে গল্পের বই পড়ছিলাম, হঠাৎ দেখি কানে স্টেপলার। বলো কি, আশেপাশে কেউ ছিল না? না বড় চাচা। আলাপ আলোচনা পরে কর, আগে এই জিনিস কান থেকে বাইর কর। এইটা যে জিন ভূতের কাজ তুই বুঝস না? অত বোকা তো তুই ছোটবেলায় ছিলিস না। টগরের বড় চাচার মৌন দিবস, টগরের জন্য বিরক্ত দিবস। কারণ বাড়ির প্রধান ব্যক্তি যদি গম্ভীর মুখে কথা বন্ধ করে বসে থাকেন, তখন অন্যদের কথা কম বলতে হয়। টগর যদি একটু উঁচু গলায় কথা বলে, অমনি মা এসে বলবেন, চুপ চুপ। শুক্রবার ছুটির দিন কার্টুন চ্যানেলে কার্টুন দেখা যায়। সেই কার্টুনও দেখতে হয় লো ভলিউমে। ছুটির দিন হইচই শব্দ ছাড়া কার্টুন দেখে কোনো মজা আছে? তবে আজ ভিন্ন কিছু হতে পারে। টগরের ছোট মামা এখনও চৌবাচ্চায়। এমন বিরাট ঘটনা ঘটছে এর মধ্যে, কি বড় চাচা তার মৌন দিবস পালন করতে পারবেন তা মনে হয় না। শুভ্রর ঘটনাও চারিদিকে ছড়িয়ে গেছে। আত্মীয় স্বজনরা দেখতে আসছেন। তাদের সঙ্গে ছোট বাচ্চা কাচ্চা যারা আসছে তারা কাছে যেতে ভয় পাচ্ছে। টগরের দায়িত্ব বাচ্চা কাচ্চাদের ভয় ভাঙিয়ে কাছে নিয়ে যাওয়া। বড়রা আগ্রহ নিয়ে অনেক প্রশ্নও করছেন। কিছু কিছু প্রশ্নের জবাব টগর দিচ্ছে। যেমন শুভ্রর দূর সম্পর্কের এক খালা বললেন, পানিতে 6-7 দিন পড়ে থাকলে লাভ কি? এটা হিমুদের সাধনা। এই সাধনা করলে হিমুরা একটা পাওয়ার পায়। পাওয়ার পায় মানে কি? টিভিতে ওই সুপারম্যানদের দেখেন না, ওদের যেমন পাওয়ার সেই রকম পাওয়ার। আকাশে উঠতে পারবে? পারতেও পারে। সুলতানা বাবার বাড়ি থেকে
চলে এসেছেন। তার রাগ পড়ে গেছে। এখন তিনি রান্নাঘরে। টগরের বাবা আলতাফ সাহেবকে একটু পরপর টেলিফোন ধরতে হচ্ছে। পরিচিত অপরিচিত লোকজন টেলিফোন করে হিমু হবার বিষয়ে জানতে চাচ্ছে, কিন্তু সবার সঙ্গেই শুরুতে ভদ্র ব্যবহার করছেন। যেমন পত্রিকা অফিস থেকে একটা টেলিফোন এলো। হ্যালো হ্যালো, আমি দ্বিতীয় আলো পত্রিকা থেকে বলছি। বলুন। আচ্ছা, এটা কি শুভ্রদের বাড়ি? জি। আচ্ছা, আমরা খবর পেয়েছি শুভ্র গত 1 বছর ধরে পানি ভর্তি চৌবাচ্চায় বাস করছে। এই ঘটনা কি সত্যি? আংশিক সত্যি। আজ 3য় দিন সে পানিতে আছে। বাহ! আমরা আরো খবর পেয়েছি তিনি যে চৌবাচ্চায় বাস করছেন সেই চৌবাচ্চায় পানি ছাড়া আর কোনো খাদ্য গ্রহণ করছেন না। এসব উদ্ভট খবর কোত্থেকে পাচ্ছেন আপনারা? আমরা তো নিউজ কালেকশন সিক্রেট আপনাকে বলবো না, আমরা সত্য খবর ছাপাতে চাই। আপনি এই ব্যাপারে আমাদের সাহায্য করুন। দেখুন, আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি। পুরো ব্যাপারটা ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। আর আপনারা সবাই মিলে কেন এই খেলাটা দেখছেন জানতে পারি? একটা শিশুকে 3 দিন ধরে পানিতে চুবিয়ে রেখেছেন। আরে, শিশুকে পানিতে চুবাবো কি জন্য? তাহলে কাকে চুবিয়েছেন? চুপ! কি আশ্চর্য, গালাগালি করছেন নাকি? এবার কিন্তু থাপ্পড় খাবি। হ্যাঁ, আপনি কি বলছেন থাপ্পড় খাবি? হ্যাঁ হ্যাঁ বলছি, থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দেবো বদমাশ কোথাকার। বদমাস তো আপনি। চারিদিকে হইচই ফেলা দেখার জন্য অবুঝ এক শিশুকে 3 দিন ধরে পানিতে ডুবিয়ে রেখেছেন। রাখ ফোন। আলতাফ সাহেব ঝট করে টেলিফোন নামিয়ে রাখলেন। যে বাড়িতে এমন প্রবল ঝামেলা হচ্ছে সে বাড়ির কর্তা ব্যক্তি মৌনব্রত পালন করতে পারেন না। টগরের বড় চাচা সকাল 11:10 মৌনব্রত ভঙ্গ করে ছোট ভাইকে ডেকে পাঠালেন। গম্ভীর মুখে বললেন, কি করা যায় বলো তো? ভাইজান, আপনি অনুমতি দিলে কান ধরে টেনে তুলি। একটাকে কান ধরে তুললে অন্যটাও ভয় পেয়ে উঠে পড়বে। অন্যটা মানে টগরের স্যারও পানিতে? হ্যাঁ, উনি কাল রাত 11টার দিকে চলে গিয়েছিলেন, এখন আবার এসেছেন। পানিতে নেমেছে? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পানিতে নামেননি, এখন ফাঁক পেয়ে নেমে গেছে বলে আমার ধারণা। ভাইজান, এখন আপনি বলেন, শুভ্রকে কান ধরে টেনে তুলবো? না। না? কেন? কারণ তাকে পানিতে নামার অনুমতি আমি দিয়েছিলাম। কাজটা সে করেছে আমার অনুমতি নিয়ে। এখন তাকে কান ধরে তোলা যায় না। তাহলে তাহলে আমরা করবোটা কি? আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার। সাইকিয়াট্রিস্ট আসুক, সে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে শুভ্রকে চৌবাচ্চা থেকে তুলুক। নীলুর কানের অবস্থা কি? অবস্থা এখন ভালো, এখন ব্যথা করছে না। তার কানে এই ঘটনা ঘটলো কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না ভাইজান। তবে আমার ক্ষীণ সন্দেহ জিন ভূতের একটা ব্যাপার থাকতে পারে। জগতে অনেক রহস্যময় ব্যাপার তো ঘটে। আমার সঙ্গে ফালতু কথা বলবে না। ফালতু কথা কোনটা বললাম? ঘটনা যা ঘটছে তার এক্সপ্লেনেশন দিলাম। এখন সামনে থেকে যাও, যাও। আজ আমার মৌনব্রত, আর তুমি ক্রমাগত কথা বলাচ্ছ। আলতাফ হোসেন বারান্দায় বসলেন, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই সুলতানা তার বিশেষ চটপটি নিয়ে উপস্থিত হলেন। হাসি মুখে বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কোনো কথাবার্তা ছাড়াই আলতাফ সাহেব 1 চামচ চটপটি মুখে দিলেন। সুলতানা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিরিয়াস কোনো ব্যাপার হবে বোঝা যাচ্ছে। আলতাফ হোসেন চটপটির বাটি ছুঁড়ে মারবেন এমন সম্ভাবনাও আছে, এই ভেবে আগে থেকেই সস্তা ধরনের বাটি দেওয়া হয়েছে। আলতাফ হোসেন প্রথম চামচের পর 2য় চামচ মুখে দিলেন, তারপর 3য় চামচ। সুলতানা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? ভালো। সত্যি ভালো? তা সত্যি ভালো না তো কি মিথ্যা ভালো? সুলতানা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। টগরের বাবা বাটি প্রায় শেষ করে এনেছেন। শেষ পর্যন্ত একটা আইটেম তাহলে হিট করেছে। এই আইটেমের একটা সুন্দর নাম দেয়া দরকার। একে চটপটি অবশ্যই বলা যাবে না। শুভ্র হিমু সেজেছে বলেই এই চটপটি তৈরি হয়েছে। হিমু নামের সঙ্গে মিল রেখে এর একটা নাম দিতে হয়। এই জিনিস আরেক দফা রাঁধতে হবে। সুলতানা 2য় দফা রান্না চাপিয়ে খাদ্যটার নাম দিয়ে দিলেন। এর নাম হিমুপটি। রাত 9টা। টগরদের বাড়িতে সাইকিয়াট্রিস্ট এসেছে। ভদ্রলোকের নাম এম শামসুল হক। নামের শেষে পিএইচডি আছে।
টগর দূর থেকে এই পিএইচডিওয়ালাকে দেখেছে। তাকে দেখেই মনে হচ্ছে তিনি জ্ঞানী। জ্ঞান তার কথাবার্তা এবং চেহারায় ঝরে পড়ছে। ভদ্রলোকের হাসির মধ্যেও জ্ঞান জ্ঞান ভাব। মাথা সামান্য নিচু করে হাসেন। হাসির সময় চশমার ফাঁক দিয়ে তাকান। যার দিকে তাকিয়ে হাসেন তার বুক সামান্য হলেও ধক করে ওঠে। সে হাসি দেখে মনে করে তার সব গোপন কথা এই ভদ্রলোক জেনে ফেলেছেন। অন্তত টগরের সেরকমই মনে হচ্ছে। ভদ্রলোক তার দিকে তাকিয়ে তার বিখ্যাত হাসি হেসে বললেন, তোমার নাম কি খোকা? টগর। তুমি টেরা নাকি? টগর সঙ্গে সঙ্গে চোখ ঠিক করে বলল, না, মানে মানে না, হ্যাঁ। ট্যারা হওয়া সে এখন মোটামুটি শিখেছে। বাড়িতে নতুন কাউকে দেখলেই ট্যারা হয়ে তার দিকে তাকায়। সাইকিয়াট্রিস্টের দিকে তাকানো বোধহয় ঠিক হয়নি। সে সামনে থেকে সরে গেল, তবে বেশি দূরে গেল না, আশেপাশেই থাকল। ভদ্রলোক কোন পদ্ধতিতে ছোট মামার মাথা থেকে হিমভূত দূর করেন তা ভালো মতো দেখার আগ্রহ টগরের প্রবল। ভদ্রলোকের কাণ্ড কারখানা পছন্দ হলে সে নিজেও বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হবে। চৌধুরী আজমল হোসেন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলাদা বসেছেন। ঘরে আর কেউ নেই। জানালার পর্দার ওপাশে টগর দাঁড়িয়ে। এখান থেকে দুজনকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না। সাইকিয়াট্রিস্ট বললেন, আচ্ছা, শুভ্র নামের রোগীটির যে মনোবিকার ঘটেছে সে চিন্তিত হওয়ার তেমন কিছু নয়। একে বলে ডিলিউশন। তার ধারণা হয়েছে সে হিমু নামক ব্যক্তিতে পরিণত হয়েছে। তো ডিলিউশন কেন হয়েছে? ডিলিউশন তৈরির নানান কারণ থাকতে পারে। রোগীর সঙ্গে ভালো মতো কথা না বলে তো বলা যাবে না। তবে আমরা সবাই কিছু না কিছু ডিলিউশন নিয়েই বাস করি। বিরাট বড় মিথ্যাবাদীর মনেও ডিলিউশন তৈরি হয় যে সে মিথ্যাবাদী না, সত্যবাদী। যা বলছে সবই সত্য বলছে। তা এই জিনিস দূর করার উপায় কি? শরীরের রোগের চিকিৎসা ডাক্তাররা ওষুধপত্র দিয়ে করেন। শরীরের রোগের নির্দিষ্ট ওষুধ আছে, সেখানে মনের রোগের নির্দিষ্ট কোনো বিষয় না। এক একজনের জন্য এক এক রোগ এক এক রকম। চিকিৎসার ধরনও সেই জন্য নানা রকম। যে ডিলিউশনে ভুগছে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে যে সাইকিয়াট্রিস্ট এই কাজটি পারবেন, তিনিই শুধু রোগীর চিকিৎসা করতে পারবেন। আই সি। আপনি সেই বিশ্বাস অর্জন করবেন কিভাবে? প্রথমে শুভ্র নামধারী যে ডিলিউশনে ভুগছে আমি তা স্বীকার করে নেব। সে যখন বলবে আমি হিমু, আমি সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই তুমি হিমু। ভালো কথা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো হিমু জিনিসটা কি? এটা আমিও না ঠিক মতো জানি না জিনিসটা কি। ওয়েল, অসুবিধা নেই, আমি জেনে নেব, তারপর অগ্রসর হব সেই পথে। বেশ, চলুন আপনাকে নিয়ে যাই। একদম নয়, একদম নয়, আপনারা কেউ যাবেন না। আমি একা তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, শুভ্রর কাছে যাওয়ার আগে আর একটা ছোট্ট কথা বলি। শুভ্র পানিতে নামার পর থেকে এ বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটছে। তার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? অবশ্যই আছে। কেউ যখন ডিলিউশনে আক্রান্ত হয় তখন তার ছায়া আশপাশের সবার উপর খানিকটা হলেও পড়ে। যে কোনো একটা ভৌতিক ঘটনার কথা বলুন, আমি তার ব্যাখ্যা দিই। এই যেমন আমার নিজের কথাই বলি। আমি দুপুরবেলা এক স্লাইস রুটি আর একটা কলা খাই। আমাকে এই ঘরে খাবার দিয়ে গেছে, আমি ঘরেই আছি, ঘর থেকে বের হইনি। হঠাৎ দেখি কলা রুটি কোনোটাই নেই, উধাও। কলার খোসাটা শুধু পড়ে আছে। কলা এবং রুটি আপনি নিজেই খেয়ে ফেলেছেন। বাসার ঝামেলায় আপনার মন ছিল বিক্ষিপ্ত, কখন খেয়েছেন সেটা ভুলে গেছেন। সাইকিয়াট্রিস্টের ভাষায় একে বলে সাময়িক অ্যামনিশিয়া। আমি নিজেই খেয়েছি? আপনি নিজেই খেয়েছেন। যদি ভাত মাছ খেতেন হাতে ঝোল লেগে থাকতো, সেখান থেকে বুঝতে পারতেন আপনি নিজেই খাবারটা খেয়েছেন। যেহেতু খাবারটা ছিল শুকনা, হাতে কিছু লেগেছিল না। আপনার ধারণা আমি নিজে খেয়ে ভুলে গেছি? ব্যাখ্যা তো দিলাম, ব্যাখ্যা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? আপনি যা বলছেন তা হতে পারে। আচ্ছা, শুভ্রকে পানি থেকে তুলতে আপনার কতক্ষণ লাগবে? আধ ঘন্টার বেশি লাগার তো কথা না।
তবে অবস্থাটা দেখি। শুনুন, আপনারা কেউ আমার সঙ্গে যাবেন না প্লিজ, আর কেউ যেন উঁকি ঝুঁকিও না দেয়। এম শামসুল হক কলঘরে ঢুকে একটা ধাক্কার মতো খেলেন। তিনি ভেবেছিলেন অল্প বয়সী একটা ছেলে চৌবাচ্চার পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে, অথচ দেখা যাচ্ছে থলথলে মোটাসোটা এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মাথার সব চুল সাদা। তিনি বললেন, কেমন আছেন? জি জনাব, ভালো আছি। তা কতক্ষণ আছেন পানিতে? অনেকক্ষণ তো হয়ে গেল। আচ্ছা, আপনার নামটা কি আমি জানতে পারি? রকিবউদ্দিন ভূঁইয়া। তার ভুরু কুঁচকে গেল। তিনি শুনেছেন পেশেন্টের নাম শুভ্র, এখন পেশেন্ট বলছে তার নাম রকিবউদ্দিন ভূঁইয়া। এরকম অবশ্য হয়, ডিলিউশনের পেশেন্ট নিজের নাম নিয়েও বিভ্রান্ত হয়, এক এক সময় নিজেকে এক এক নামে কল্পনা করে। তিনি বললেন, হিমু নামে কাউকে চেনেন? মানে হিমু নাম শুনেছেন? আগে কোনো দিন শুনি নাই, পানিতে নামার পরে শুনেছি। আচ্ছা, বেশ। আচ্ছা, হিমু সম্পর্কে কিছু বলুন তো শুনি। পানিতে নামেন, তারপর বলবো। দুইজন দুই জায়গায় থেকে কিসের কথা? তার মানে আমাকেও পানিতে নামতে বলছেন? নেমে দেখেন, আরাম লাগবে, শরীর হালকা হয়ে যাবে। শরীরের ভিতরেই বাস করে মন। যেহেতু শরীর হালকা, সেই কারণে মনও হবে হালকা। আচ্ছা, এসব কি আপনার কথা? জি না, হিমুর কথা। হিমুর আরো অনেক কথা জানি। পানিতে নামেন, বলবো। শুভ্র থাকলে সে গুছিয়ে বলতে পারত। সে কিছুক্ষণ আগে উঠে গেল। আচ্ছা, শুভ্র। শুভ্রটাকে বলুন তো। সে হিমু। শুভ্র হিমু আর আপনি একই মানুষ, তাই না? চট করে জবাব দেবেন না, চট করে জবাব দেবেন না, ভেবে চিনতে বলুন, ভেবে চিনতে বলুন। জি না, এক মানুষ হব কেন? আচ্ছা, আমি যদি বলি আপনি শুভ্র, আবার আপনিই হিমু, পানির এক রূপ বরফ আর এক রূপ বাষ্প, আপনি সাপ, আবার আপনিই ওঝা। আপনি বললে তো হবে না। আমি কি সেটা আমি জানি। না, আপনি জানেন না। যাই হোক, শুনুন, বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার আগে পানিতে নামেন, তারপর যত ইচ্ছা বুঝান। বেশ বেশ, নামছি নামছি, আমিও পানিতে নামছি। আজমল হোসেন ইজি চেয়ারে ঝিম ধরে বসে আছেন। তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। তিনি খবর পেয়েছেন শুভ্র পানি থেকে উঠেছে, নিজের ঘরে বসে চা খাচ্ছে। তবে সাইকিয়াট্রিস্ট নেমে পড়েছে পানিতে, সে পানিতেই আছে। শুনলেন হুমায়ুন আহমেদের রচনা হিমু মামা, নিবেদনে ও কলকাতা।